আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। সো আমাদের গুণগত রসায়নের এই চ্যাপ্টারের উপর কিন্তু অলরেডি দুইটা ক্লাস আমরা নিয়ে ফেলছি না। আজকে চ্যাপ্টারটা আমরা হচ্ছে তোমাদেরকে সিকিউর সাজেশন দিয়ে দিব এবং আমাদের আরও কয়েকটা টপিক বাকি আছে, যেমন কোয়ান্টাম সংখ্যা প্লাস হচ্ছে যে আয়ন শনাক্তকরণ। এই ছোট ছোট টপিকগুলো আমরা হচ্ছে তোমাদেরকে আজকে ক্লাসে পড়াই দিব। ওকে, সো যারা গত দুইটা ক্লাস করো নাই আমাদের এই গুণগত রসায়নের উপর, অবশ্যই ক্লাসগুলো করে ফেলবা। ক্লাসগুলো কিন্তু তোমার মিডিয়ামের পেজেই পাবা। ওকে, এই পেজেই আছে। আচ্ছা, আজকে তাহলে একদম শুরুতে তোমাদের যেই ডিমান্ড আর কি, সেটা হচ্ছে যে অর্থাৎ সাজেশন, যে কোশ্চেন কিভাবে আসবে গুণগত রসায়ন থেকে। আমি একটা কথা সবসময় বলি যে এইচএসসিতে প্লাস মিস করা এটা মানে খুবই আনলাকি একটা ব্যাপার, খুবই আনলাকি ব্যাপার। কারণ হচ্ছে তুমি যদি টেকনিক্যাল হও, তুমি জাস্ট মানে 1.5 থেকে 2 মাস তুমি যদি পড়াশোনা করো, তুমি এ প্লাস পাবা। শুধু এ প্লাস না, 90 আপ পাবা। ওকে, কারণ এখানে কিছু টেকনিক্যাল বিষয় যেটা অ্যাকচুয়ালি তোমার জানতে হয়। সেটা কি? যেমন ধরো, সাপোজ আমরা যেহেতু গুণগত রসায়ন পড়াচ্ছি, গুণগত রসায়ন নিয়ে কথা বলি। আচ্ছা, সব কিছু কি ঠিকঠাক আছে? ক্লাসে সব কিছু ঠিকঠাক আছে? সবাই ক্লাসটা শেয়ার করে দিও ভাইয়া পুরা, এবং একটু কষ্ট করে মেনশন করে দাও, ঠিক আছে? আর আশা করি সব কিছু ঠিকঠাক আছে। ওকে, ধরো আমরা গুণগত রসায়ন চ্যাপ্টার পড়ব। যারা অ্যাকচুয়ালি এ প্লাস মিস করবে তারা এই বিষয়গুলো কোনো দিনই জানে না। এসএসসিতে কারা এ প্লাস মিস করে? যেসব স্টুডেন্ট এই বিষয়গুলো জানে না, এই টেকনিক্যাল বিষয়গুলো জানে না। ধরো গুণগত রসায়ন তুমি পড়বা, তুমি কি পড়বা? এখান থেকে অনেক কোশ্চেন আসতে পারে, হাজার হাজার কোশ্চেন। টেস্ট পেপার খুললে অনেক কোশ্চেন, মিনিমাম 100টা কোশ্চেন টেস্ট পেপারে দেওয়া। তুমি খেয়াল করো, গুণগত রসায়ন থেকে তুমি দেখবা 50 থেকে 60% কোশ্চেন আসে কি দিয়ে? তোমার দ্রাব্যতা গুণফল, মানে আমরা যদি শর্ট করে লিখি তাহলে কেএসপি, কেআইপি, এই টপিক থেকে 60 থেকে মানে অ্যাটলিস্ট 50% কোশ্চেন হচ্ছে এই টপিক থেকে আসে। ওকে, পরবর্তীতে দেখো, তাহলে তুমি যদি এই কেআইপি কেএসপির, আমি একটা ক্লাস নিছি শুধুমাত্র এই কেআইপি কেএসপি দ্রাব্যতা, একটা না দুইটা ক্লাস। তো তুমি যদি শুধুমাত্র এই টপিকটা ভালোভাবে পড়ো, তোমার কিন্তু 50 থেকে 60% কমন পড়ার একটা চান্স থাকে। সেকেন্ড টপিক ভাই আমি কি পড়বো? সেকেন্ড টপিক তুমি খেয়াল করবা, এই গুণগত রসায়নের সাথে তোমরা কেমিস্ট্রির কোশ্চেন কিন্তু খুবই কঠিন করে। স্পেশালি কয়েকটা বোর্ড, কুমিল্লা বোর্ড, তারপর তোমার ওইদিকে আছে দিনাজপুর বোর্ড, মানে বেশ কয়েকটা বোর্ডে বেশ কঠিন কোশ্চেন করবে, এটা সব সময় করে। সো গুণগত রসায়নের সাথে কি করবে? তোমার মৌলের পর্যাবৃত্তের একটা মিক্স কোশ্চেন দিবে। এটা আমরা আজকে পড়াবো। এটা আমরা আজকে ক্লাসে পড়াবো। কিভাবে কোশ্চেনটা দিবে? গুণগত রসায়ন থেকে তোমার আমাদের নিবে হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, গুণগত রসায়ন থেকে কোয়ান্টাম সংখ্যা এবং মৌলের পর্যাবৃত্ত, ওই চ্যাপ্টারটা থেকে তোমার কি করবে? সেখান থেকে মিক্স করে একটা সিকিউ তৈরি করে। সব সময় এটা করবে, একদম সব সময়। সো দেখো, তাহলে তোমার দুইটা সিকিউ এখান থেকে মানে এভাবে আসে। 3 নাম্বার সিকিউ সবচেয়ে সহজ, 3 নাম্বার হলো সবচেয়ে সহজ, পরমাণু মডেল, এটা দিয়ে খুবই কম আসে। পরমাণু মডেল সাথে হচ্ছে কি করে? আয়ন শনাক্তকরণ কিছু একটা অ্যাড করে দিতে পারে, আয়ন শনাক্তকরণ। ওকে, খুব আহামরি কোনো ব্যাপার না, আয়ন শনাক্তকরণ। ওকে, আর মাঝে মাঝে হচ্ছে খুবই রেয়ার, একদম মাঝে মাঝে হচ্ছে একটা ম্যাথ আসে, সেটা হলো কি তোমার এই যে আমাদের একটা সূত্র আছে না, যে তোমার 1/λ ইকুয়াল টু যে RH ইকুয়াল টু 1n1 হোল স্কোয়ার মাইনাস কি n2 হোল স্কোয়ার। ওকে, এই যে তোমার এই সূত্র দিয়ে, এটা দিয়ে মাঝে মাঝে আসে, এটা দিয়ে একদম মাঝে মাঝে আসে, খুবই রেয়ার। সো তুমি এটাকেও চাইলে স্কিপ করতে পারো। সো একটা চ্যাপ্টার তুমি যখন পড়বা, তুমি শিওর হবা কিভাবে যে আমি এই চ্যাপ্টারের উপর একদম বস হয়ে গেছি? এটা শিওর হওয়ার জন্য তোমাকে এই কয়েকটা স্টেপ মানতে হবে। কোনো একটা স্টুডেন্ট যদি গুণগত রসায়নের এই 3টা স্টেপ ফলো করে, সে এখান থেকে যেভাবেই সিকিউ আসুক সে আনসার করে আসতে পারবে। যে কোনো বোর্ডে তুমি টেস্ট পেপার খোলো, যা খুশি করো, এবং মানে তোমাকে কেউ আটকাতে পারবে না। তো প্রতিটা চ্যাপ্টার তুমি যদি এভাবে অ্যানালাইসিস করে করে পড়ো, তাহলে তোমার জন্য কিন্তু খুব ইজি হয়ে যায় বিষয়গুলো, বুঝছো? কারণ আমাদের এই অংশটা কিন্তু শেষ,
আমরা দ্রাব্যতা, কেআইপি, কেএসপি এটা তোমাদেরকে পড়াই দিছি। আজকের ক্লাসে আমার টার্গেট হচ্ছে 2 এবং 3 এই দুইটা পড়াই দেওয়া। ওকে, এর মধ্যে আমি কোয়ান্টাম সংখ্যা আর হচ্ছে আয়ন শনাক্তকরণ, এটা হচ্ছে আমার মেইন ফোকাস, মেইন টার্গেট। ওকে, কারণ এটা একটু কঠিন, পরমাণু মডেলটা সহজ, ঠিক আছে। সো এই 3টা টপিকের উপর তোমাদেরকে কি করতে হবে, ভালো একটা প্রিপারেশন নিতে হবে। ওকে, আরেকটা কথা বলে দেই, এই কেআইপি কেএসপির উপর আমার আরেকটা লেকচার আসবে, কারণ সম আয়ন প্রভাবটা হচ্ছে তোমাদেরকে পড়াই নেই। 30 মিনিটের একটা লেকচার আসবে, সেটা হচ্ছে যে আমার যে পেজটা আছে সেই পেজে। ওকে, তোমরা এই আমার পেজে, এটা আমি আমার পেজে আপলোড দিয়ে দিব, যে মেডিকেল ড্রিমার্স। ওকে, আমার পেজে হচ্ছে আপলোড দিয়ে দিব, কারণ যেহেতু অলরেডি 2টা ক্লাস নিয়ে নিছি, আমি এখানে আর তোমার এক্সট্রা একটা ক্লাস দিব না, ঠিক আছে। এটা আমি রেকর্ড করে দিয়ে দিব, তোমরা হচ্ছে একটু কষ্ট করে দেখে নিতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এই 3 ক্যাটাগরি সিকিউ হচ্ছে কি আমাদের এই চ্যাপ্টার থেকে আসে। তাহলে আমরা শুরু করে দিই, আর বেশি কথা না বলে, যারা হচ্ছে রেগুলার ক্লাস করতেছো ইনশাল্লাহ আমি তোমাদের বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো কিন্তু শেষ করে দিব, এবং পরীক্ষার আগে আমাদের কেমিস্ট্রি 2 পেপার ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। ওকে, তো তাহলে আজকে শুরু করে দিই। তো আমাদের আজকের যে আলোচনার টপিক, আজকের আলোচনার টপিকে একদম প্রথম যে টপিকটা সেটা হলো কি, সেটা হলো তোমার কোয়ান্টাম সংখ্যা। সবাই একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দিস ভাইয়া পুরা, যে যার জায়গা থেকে একটু শেয়ার করে দাও। সো কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা খেয়াল করো, কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি। আমরা সবসময় বলি কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা। ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম তোমার বাসা কোথায়, সাপোজ তুমি বললা আমার বাসা হচ্ছে কুমিল্লায়। আমি জিজ্ঞেস করলাম কুমিল্লার কোথায়, তুমি বললা কুমিল্লার কান্দিরপাড়ে। আমি জিজ্ঞেস করলাম কান্দিরপাড় কোথায়, কারণ কান্দিরপাড় বিশাল একটা জায়গা। তুমি বললা যে কান্দিরপাড়ের পাশে তালপুকুর পাড়ে। আমি জিজ্ঞেস করলাম তালপুকুর পাড় কোথায়, তুমি বললা তালপুকুর পাড় পুকুরের সাথে অথবা মাজারের সাথে। তার মানে দেখো, খেয়াল করো, এই যে আমি তোমাকে কতগুলো কোশ্চেন করলাম তোমার বাসার এক্স্যাক্ট যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস জানার জন্য। সেমভাবে আমাদের কোয়ান্টাম সংখ্যাও কিন্তু একই টাইপের জিনিস। অর্থাৎ আমরা এই যে দেখো, এটা একটা কি পরমাণু মডেল। তো একটা পরমাণুতে যে কোনো ইলেকট্রনকে আমরা যদি বের করতে চাই, যে কোনো ইলেকট্রনকে, সাপোজ ধরো এটা হচ্ছে ধরো সোডিয়াম। হ্যাঁ, সোডিয়াম, তাহলে সোডিয়ামে কয়টা থাকে, 11টা আমাদের এখানে ইলেকট্রন। খেয়াল করো, তো এখন আমি তোমাকে বললাম সোডিয়ামের সর্বশেষ যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা বের করো, সেটার অবস্থা বের করো। এখন এখান থেকে তুমি স্বাভাবিকভাবে দেখে কি বের করতে পারবা না। তো আমরা অর্থাৎ পরমাণুতে যে কোনো ইলেকট্রনকে বের করার জন্য আমরা এই কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করি, ঠিক আছে। অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা আমাদেরকে একটা ইলেকট্রনের অবস্থা বা এটা কোথায় আছে, এটা মানে কিভাবে আছে, এই সম্পর্কে আমাদেরকে একটা আইডিয়া দেয়, ঠিক আছে। তাহলে আমরা কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করি। ওকে, এটা হলো বেসিক কথা। এখন দেখো আমাদের কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার হয়। কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার, তুমি যেটা জানো আমিও সেটাই জানি। 1 নম্বর হচ্ছে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা। ওকে, তুমিও 4 প্রকার জানো, আমিও 4 প্রকার জানি, ঠিক আছে। প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, কারণ প্রধান কোয়ান্টাম সংখ্যা এটা তো একটা বড় নাম, তো বারবার যদি বলি প্রধান জিনিসটা কেমন দেখায়। সো এটাকে কিছু দিয়ে আমরা প্রকাশ করব। আমরা এটাকে n দিয়ে প্রকাশ করি। কি দিয়ে? n দিয়ে। 2 নম্বর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। যেহেতু একজন লোক আছে প্রধান, তার কি থাকবে, অ্যাসিস্ট্যান্ট থাকবে। সো সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়, l দিয়ে। কি দিয়ে? l দিয়ে। সহকারী কোয়ান্টাম সংখ্যার আরেকটা নাম আছে, নাম কি, আজিমুথাল বা অ্যাজিমুথাল, তুমি যাই বলো। হ্যাঁ, আজিমুথাল। কি? আজিমুথাল। ওকে, এবং এটাকে কি দিয়ে প্রকাশ করে, l দিয়ে প্রকাশ করে। ওকে, আচ্ছা। 3 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো যে আমাদের অর্থাৎ চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। কি? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। ওকে, যেহেতু দেখতেই পাচ্ছ এটার নামের মধ্যে কি আছে, চুম্বক কথাটা আছে। দ্যাট মিনস চুম্বক মানে কি, ম্যাগনেট। সো ম্যাগনেটে কি আছে, m আছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা m দিয়ে প্রকাশ করি। ওকে, এভাবে মনে রাখবা। যেহেতু আমরা বলছি 4 প্রকার কোয়ান্টাম সংখ্যা, 4 নাম্বারটা কি, তোমার ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা।
4 নম্বরটা কি গুণন কোয়ান্টাম সংখ্যা। ওকে, গুণন কোয়ান্টাম সংখ্যা, গুণন কোয়ান্টাম সংখ্যা। যেহেতু আমি তোমাকে বলছি গুণন, দ্যাট মিন্স কি স্পিন, স্পিন করা। স্পিন মানে কি ঘূর্ণন না? আমরা বলি না যে স্পিনার, লেগ স্পিনার মানে কি, মানে বল ঘোরে। তার মানে স্পিন যেহেতু বললাম ঘূর্ণন, দ্যাটস ওয়াই এটাকে এস দিয়ে প্রকাশ করা হয়, এস দিয়ে প্রকাশ করা হয়। ওকে, আচ্ছা তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার ভাইয়া পুরা? ওকে, তাহলে 4 প্রকার কোয়ান্টাম সংখ্যা আমরা বুঝলাম। এখন আমরা এই কোয়ান্টাম সংখ্যার ইন ডেপথ একটু জানবো, এবং তোমাদেরকে অনেক মজার মজার কোশ্চেন সলভ করাবো। আমি অনেক ইন্টারেস্টিং কিছু কোশ্চেন তোমাদের জন্য রেডি করে রাখছি। ওকে, চলো আমরা এখন কোয়ান্টাম সংখ্যার জগতে একটু বিচরণ করি, দেখি আমাদের কি অবস্থা। কোয়ান্টাম সংখ্যা খুবই ইজি টপিক, তোমরা আগে থেকেই পারো, তারপরও অ্যাজ এ টিচার আমি চাইলেও আসলে স্কিপ করতে পারি না। ওকে, তাহলে দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো তুমি আগে যা জানো সেটা তো অবশ্যই জানো, আর নতুন করে দেখো আমি কিছু বলি কিনা, সেটা হচ্ছে তোমার মেধার সাথে সংযোজন করো। ওকে, আচ্ছা প্রধান কোয়ান্টাম সংখ্যা খেয়াল করো। প্রধান কোয়ান্টাম সংখ্যা অ্যাকচুয়ালি জিনিসটা কি? তোমাদের মনে আছে একজন বিজ্ঞানীর নাম, বিজ্ঞানী বোর, তার একটা মডেল আছে, সেটা কি বোর পরমাণু মডেল। সো বোর পরমাণু মডেলের 1 নাম্বার শিকার যে কী ছিল একটু চিন্তা করো তো, মানে মুখস্থ না, একটু চিন্তা করো। বোর পরমাণু মডেলের 1 নাম্বার শিকার যে বলা হয়েছিল, সাপোজ ধরো এটা একটা পরমাণু, সোডিয়াম। বলা হয়েছিল যে পরমাণুর কেন্দ্রে থাকে কি নিউক্লিয়াস, কেন্দ্রে সবসময় নিউক্লিয়াস থাকে। বলা হয়েছিল পরমাণুর কেন্দ্রে এই যে নিউক্লিয়াস থাকে, এটাকে কেন্দ্র করে পরমাণুর চারপাশে, মানে নিউক্লিয়াসের চারপাশে কিছু অনুমোদিত শক্তিস্তর থাকে। কি বললাম খেয়াল করো, বোরের 1 নাম্বার শিকার যে বলা হয়েছিল, বোরের যে শিকার্যটা সেটাই বলা হয়েছিল কি, যে বিজ্ঞানী বোর বলছিল 1 নাম্বার শিকার যে পরমাণুর এই যে নিউক্লিয়াস, তার চারপাশে কি থাকে, কিছু অনুমোদিত শক্তিস্তর থাকে। খেয়াল করো অনুমোদিত, কেন অনুমোদিত বললাম? অনুমোদিত শক্তিস্তর থাকে, কেন অনুমোদিত বললাম? ওকে, অনুমোদিত শক্তিস্তর থাকে। ওকে, অনুমোদিত বলার কারণ হচ্ছে যখন একটা ইলেকট্রনগুলো তো কি এই শক্তিস্তরে থাকে, তাই না? এতটুকু তো জানো। যখন একটা ইলেকট্রন এই শক্তিস্তরে আছে, ধরো এখানে আছে, যখন এই শক্তিস্তরে থাকবে, এটা আর অন্য শক্তিস্তরে যাচ্ছে না, অর্থাৎ একটা ইলেকট্রন যখন একটা শক্তিস্তরে ফিক্সড থাকে, তখন সেটা কোনো শক্তি শোষণও করবে না, বিকিরণও করবে না। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? শক্তি শোষণও করবে না, বিকিরণও করবে না। ঠিক আছে, তাহলে খেয়াল করো, তার মানে যখন একটা নির্দিষ্ট শক্তিস্তরে থাকবে, তখন কি করে না, তোমার শক্তি শোষণ বিকিরণ কোনোটাই করে না, শক্তির শোষণ বা বিকিরণ করে না, শক্তি শোষণ বা বিকিরণ করে না। ওকে, শক্তি শোষণ বা বিকিরণ করে না। ওকে, ক্লিয়ার? দ্যাটস ওয়াই অনুমোদিত বলা হচ্ছে। তার মানে দেখো এই যে শক্তিস্তরগুলা, এরা কিন্তু অর্থাৎ এখানে ফিক্সড, এরা ফিক্সড, মানে আমরা কল্পনা করে নেই। সো এই যে বোর বলছিল কিছু অনুমোদিত শক্তিস্তর থাকে, এই যে অনুমোদিত শক্তিস্তরগুলোকে আমরা বেসিক্যালি প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে প্রকাশ করি। তার মানে বেসিক্যালি প্রধান কোয়ান্টাম সংখ্যা হইল কি আমাদের এই অনুমোদিত শক্তিস্তরগুলা। কথা ক্লিয়ার? ওকে, খেয়াল করো, ক্লিয়ার হয়ে যাবা, ক্লিয়ার হয়ে যাবা, কারণ একটা কথা এতবার বলবো তুমি অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবা। খেয়াল করো ব্যাপারটা, ধরো এটা হলো সোডিয়াম, এখানে হচ্ছে কি এটা হচ্ছে তার কেন্দ্র। সো এটাকে আমরা যদি ধরো প্রধান শক্তিস্তর, মানে 1 নাম্বার প্রধান শক্তিস্তর ধরি, তাহলে এটাকে ধরো n=1। তারপরে এটাকে কি ধরবো, এরপরেরটাকে n=2 ধরো, n=2 ধরো, এরপরেরটাকে তুমি n=3 ধরো, এরপরেরটাকে তুমি n=4 ধরো। ওকে, তাহলে 4টা, তার মানে 4টা আমরা কি পাইলাম, অনুমোদিত শক্তিস্তর পাইলাম। কি পাইলাম? শক্তিস্তর। আবার একটু খেয়াল করি আমরা শক্তিস্তর, একটু খেয়াল করো, তোমাদের অনেকের মনে কনফিউশন আছে, আমি ক্লিয়ার করে দিব একদম। শক্তিস্তরের ইংরেজিটা কি? শেল। কেন শেল বলছি একটু পরে বুঝতে পারবা, যে কেন শেল বলছে, মানে ইংলিশটা কেন বলছে একটু পর বুঝবা। আচ্ছা, তাহলে শেল, তাইলে এই যে শেল দেখো, এটা হচ্ছে শেল নাম্বার 1, এটা হচ্ছে শেল নাম্বার 2, এটা হচ্ছে শেল নাম্বার 3, এটা হচ্ছে শেল নাম্বার 4। ওকে, সো এখন এদেরকে যদি আমরা 1 2 3 4 বলি, জিনিসটা একটু কেমন দেখায় না? দ্যাটস ওয়াই শেল নাম্বার 1কে আরও একটা কিউট নাম দেওয়া হয়েছে। শেল নাম্বার 1কে বলা হয় কে শেল। কি বলা হয়? কে শেল।
ওকে, এটাকে বলা হয় কে শেল, কে শেল। তারপর কে এর পরে কি আসে, কে এল নাকি এল, তাইলে এটাকে বলা হচ্ছে এল শেল, এটাকে বলা হচ্ছে এম শেল, এটাকে বলা হচ্ছে এন শেল। ওকে, আচ্ছা তাহলে খেয়াল করো, তার মানে এই যে কিছু অনুমোদিত কক্ষপথ পাইলাম, এখানে এদেরকে আমরা 1 2 3 4 দিয়ে আমরা বলতে পারি, এবং এদের কিছু নামও আছে। n ইকুয়াল টু যখন 1 হবে, মানে প্রথম প্রধান যে শক্তি স্তরটা তাকে বলা হচ্ছে কে শেল, তারপরে 2 নাম্বারটাকে এল শেল, এরপরে এন তোমার এম শেল, এরপর হচ্ছে এন শেল। এখন একটা কোশ্চেন করতে পারো যদি মানে নোয়াখাইল্লা হও আর কি, যে ভাইয়া আপনি তো বললেন কে এল এম এন, তাহলে এটা শেষ কোথায়? ধরো যারা একটু নোয়াখাইল, ওরা একটু মানে পেঁচানো টাইপের, তুমি জিজ্ঞেস করতে পারো ভাইয়া এটা শেষ কোথায়, মানে কোশ্চেনটা বুঝছো? কে এল এম এন ও ফি কিউ আর এস টি, এনি হয়ার শেষ হইতে পারে, হ্যাঁ এনি হয়ার শেষ হইতে পারে। মাঝে মাঝে আমার মনেও কোশ্চেন আসতো যে আচ্ছা কে আছে, এল আছে, এম আছে, এন আছে, তার মানে কি এটা হইতে হইতে একদম জেড পর্যন্ত যাবে, জেড পর্যন্ত, এরকম এরকম কিছু। সো এটা নিয়ে প্রায়, এটা নিয়ে আসলে মানে কোনো বইয়ে ওইরকম বলা নেই, বাট একটা বই একটু লেখা আছে, সেটা হলো তোমার এটা কে থেকে শুরু করে বাড়তে বাড়তে কিউ পর্যন্ত হইতে পারে। কত পর্যন্ত? কিউ পর্যন্ত হইতে পারে, কিউ পর্যন্ত হতে পারে, ঠিক আছে, কিউ পর্যন্ত হতে পারে। মানে ব্যাপারটা তো বুঝছো, কে থেকে এই যে শুরু হইলো কে এল এম এন, তাহলে কি জেড পর্যন্ত যাবে? না, এটা হচ্ছে হাইস্ট কিউ পর্যন্ত হতে পারে। ওকে, আচ্ছা এখন খেয়াল করি, তাহলে এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা হচ্ছে এন দিয়ে প্রকাশ করলাম। একটা জিনিস এখানে একটু লক্ষ্য করো, প্রধান কোয়ান্টাম সংখ্যা যত বাড়তেছে, দেখো এই সোডিয়ামের তোমার সাইজ কিন্তু বাড়তেছে। যদিও সোডিয়ামের জন্য এতগুলো শক্তিস্তর লাগে না, আমরা জাস্ট আমাদের বোঝার জন্য দিছি আর কি সোডিয়াম, কারণ সোডিয়াম আমাদের বাই ব্রাদার। ধরো এখানে এক্স একটা আমরা মৌল বা পরমাণু দিলাম, ঠিক আছে। খেয়াল করো একটা জিনিস, খেয়াল করো তোমার এই এন এর মান যত বাড়তেছে, এন এর মান যত বাড়তেছে, প্রধান শক্তিস্তর কি হচ্ছে, সাইজে বাড়তেছে, মানে মোটকা সোটকা হচ্ছে নাকি। দেখো এন ইকুয়াল টু 1 কত ছোট ছিল, n ইকুয়াল টু 2 আরেকটু বাড়ছে, n ইকুয়াল টু 3 আরেকটু বাড়ছে, n ইকুয়াল টু 4 আরেকটু বাড়ছে। তার মানে প্রধান শক্তিস্তর যত বড় হবে, এই কেন্দ্রের সাথে দূরত্ব তত বেড়ে যাবে। মানে কি? মানে হলো ধরো এখানে এখানে আছে একটা ইলেকট্রন, আর আর এখানে আছে একটা ইলেকট্রন। সো কেন্দ্রে আছে কে? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের আকর্ষণ এই ইলেকট্রনের প্রতি, মানে এই যে কাছে যেটা আছে তার জন্য বেশি হবে না? অবশ্যই বেশি হবে। আর সে তো দূরে আছে, সে কি তার জন্য কম হবে? একটা সিম্পল প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখো, মানে তোমরা জিনিসগুলো হয় মুখস্থ করো, দ্যাটস ওয়াই হয় কি পরীক্ষার হলে এরকম কাঁপাকাঁপি ছুটে যায়। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখো, যেমন ধরো আমি আমার মা বাবার বড় সন্তান। সো আমি যখন জন্মগ্রহণ করি, আমার মা বাবা খুব ইয়াং ছিল, বা শরীরে অনেক মানে অনেক তেজ ছিল, খুব রাগান্বিত ছিল, খুবই দুমদাম মারতো আমাকে। তো পরবর্তীতে আমার জন্মের 3-4-5 বছর পরে আমার যে পরবর্তী বোন, ওর জন্ম হয়। তো ওকেও ধুমধাম মারতো মা বাবা, খুবই একদম কঠিন মায়ের দিত। সো আমরা একটু সবসময় মানে ভয়ে ভয়ে থাকতাম, কখন আম্মা মারে, কখন আম্মা মারে, মানে একটা। কিন্তু আমার যে ছোটো বোন, ওর সাথে আমার এজ ডিফারেন্স মোটামুটি 8 থেকে 10 বছর। এবং মজার ব্যাপার হচ্ছে ওকে কেউই মারে না, ওকে কেউই মারে না, উল্টা ওকে যদি কেউ মারে ও নিজে হচ্ছে সবাইরে মারা দেয়। মানে ওকে তুমি একটা চটকনা মারবো, তোমার 3টা মারবে। এটা কেন হয়েছে অ্যাকচুয়ালি? কারণ হচ্ছে যত মানে আমার জন্ম হইলো, আমার বোনের জন্ম হইলো, তারপর আমার এর পরের বোনের জন্ম হইলো, আমার মা বাবার বয়স কি থাইমা আছে? না, মা বাবার বয়সও বাড়ছে। সো বয়স বাড়ার সাথে সাথে মা বাবার যে কন্ট্রোলিং যে ব্যাপারটা, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যায় বয়স বাড়ার সাথে সাথে। দ্যাটস ওয়াই হয় কি ছোটো বাচ্চা কাচ্চাগুলো একটু মানে কড়াকড়ি বা শাসনটা কম পায়। ওকে, সো একটা সিম্পল ব্যাপার, খেয়াল করো সিম্পল ব্যাপার। ওকে, তাহলে দেখো তোমার যে ইলেকট্রনটা সবচেয়ে দূরে আছে, নেট স্লো না, সব কিছুই ঠিকঠাক আছে। আমি এখানে তোমার ল্যাপটপ দিয়ে কন্ট্রোল করি। সো তুমি মোবাইল দিয়ে দেখো, আমি ল্যাপটপ দিয়ে দেখি। সো আমার স্ক্রিন বড়, প্রবলেম হলে আমাকে আগে দেখাবে, ঠিক আছে? আচ্ছা, তো ওকে ওকে আচ্ছা, থেমে গেল কেন হুট করে? আচ্ছা ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে। হ্যাঁ হ্যাঁ, একটু একটু ডিস্টার্ব দিচ্ছে, সরি ভাইয়া। আমি
আমাকে পরে দেখাইছে, এখন কি ঠিক আছে? এটা অনলাইন এডুকেশনের এটা একটা খুবই মানে ডিস্টার্বিং পার্ট, মানে আমার কাছে আমার পছন্দ না আর কি এরকম লাইভের মধ্যে ডিস্টার্ব হইলে। আচ্ছা এখন ঠিক আছে আশা করি। জানি না কেন জানি কি হয়েছে, দেখলাম যে হুট করে ইয়ে হয়ে গেছে। ওকে এখন ঠিক আছে, ওকে 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 ওকে। আচ্ছা তো খেয়াল করো, তাহলে তোমার n এর মান যত বাড়বে কেন্দ্র থেকে দূরত্ব কি হবে? আমাদের কেন্দ্র থেকে দূরত্ব কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। ওকে, অর্থাৎ তোমার একদম লাস্ট শক্তি স্তরের যে ইলেকট্রনটা সেটা হচ্ছে কেন্দ্র থেকে কি দূরে সরে যাচ্ছে। এখন এখানে একই সাথে আরেকটা কথা, এখানে একই সাথে তুমি আরেকটা কথা একটু মাথায় রাখবা, কেন্দ্র থেকে যত দূরত্ব বাড়বে তত আবর্তনশীল ইলেকট্রনের নিট শক্তি বাড়ে। খেয়াল করো এই কথাটা, আবর্তনশীল ইলেকট্রনের কি হয়? নিট শক্তি বাড়ে। হ্যাঁ, নিট শক্তি বাড়ে মানে মোট শক্তি, নিট শক্তি বাড়ে। খেয়াল করো, এগুলো মুখস্থ করতে হবে না, আমি সব বুঝাই দিব। সিম্পল ব্যাপার, খেয়াল করো, কেন্দ্র থেকে তোমার যে ইলেকট্রনটা সবচেয়ে দূরে আছে, বলতেছে তার শক্তি নাকি সবচেয়ে বেশি। ব্যাপারটা খেয়াল করো, এখানে একটা ইলেকট্রন আছে, ধরো এটা হলো E1, হ্যাঁ E1। তারপর ধরো এখানে একটা ইলেকট্রন আছে মানে L শেলে, এটা হলো E2, এটা ধরো E3, এটা ধরো E4। তাহলে সবচেয়ে দূরে আছে কোনটা? E4 ইলেকট্রন। সো E4 ইলেকট্রন সবচেয়ে দূরে আছে, তার মানে E4 ইলেকট্রন কেন্দ্র থেকে সবচেয়ে দূরে, এবং E4 ইলেকট্রনের শক্তি কিন্তু সবচেয়ে বেশি। কেন? প্র্যাকটিক্যালি তো শক্তি কম হওয়ার কথা, তাই না? প্র্যাকটিক্যালি শক্তি কম হওয়ার কথা না। খেয়াল করো, এখানে আমি বলছিলাম যে একদম পরিবারের যে ছোট সন্তান থাকে সে দেখছো সে একটু কেমন মানে বা উশৃঙ্খল টাইপের হয়েছে। সো একদম লাস্ট শক্তি স্তরে যেটা থাকে সে কেন্দ্র থেকে কিন্তু এরকম কোনো মানে ফোর্স পায় না, তাকে কিন্তু কেন্দ্র ধরে রাখে না। এজন্য দ্যাটস ওয়াই সে চাইলে কিন্তু এদিক সেদিক ছুটোছুটি করতে পারে। এই ইলেকট্রনটা, লাস্ট ইলেকট্রনটা চাইলে এদিক সেদিক ছুটোছুটি করতে পারে। ওকে, দ্যাটস ওয়াই এটার আলটিমেটলি কী হয়? ফোর্সও কিন্তু বেশি হয়। ধরো তুমি যদি কাউকে যদি রেস্ট্রিকশানে না রাখো, আলটিমেটলি সে কী হবে? সে দেখবা যে অটোমেটিক নিজে নিজে পাওয়ারফুল হয়ে গেছে, মানে কারণ সে কোনো রেস্ট্রিকশন পায় নাই, বাধা পায় নাই। বুঝতে পারছো? তার মানে দুইটা কথা মাথায় রাখবা, কেন্দ্র থেকে দূরত্ব যত বাড়ে আবর্তনশীল ইলেকট্রনের শক্তিও তত বেড়ে যায়। নিট শক্তি কি? নিট শক্তি। আমরা যদিও একটা সিঙ্গেল ইলেকট্রন হিসাব করছি, বাট সিঙ্গেল না, এখানে তোমার আরও ইলেকট্রন আছে, বাট আমরা একটা করে হিসাব করতেছি। সো নিট শক্তি কি হবে? বেড়ে যাবে। সো এখানে যদি আমি জিজ্ঞেস করি, ধরো আমরা একটা করে হিসাব করি, তুমি এমসিকিউ আসলে বুঝবা, তুমি বুঝতেছো আমি কি বলতেছি। সো একটা করে হিসাব করি, ধরো এই 4টা ইলেকট্রনের মধ্যে কার শক্তি বেশি হবে? E4 এর শক্তি সবচেয়ে বেশি হবে, E4 এর শক্তি সবচেয়ে বেশি হবে। ওকে, E4 এর শক্তি সবচেয়ে বেশি হবে। বুঝছো ভাইয়া? পুরা ক্লিয়ার কি না? ওকে, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝছো। সবাই ডান লিখো, বুঝলে ডান লিখো। ওকে, আচ্ছা, এখন এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা অ্যাকচুয়ালি কি বোঝায় জানো? এটা অ্যাকচুয়ালি বোঝায় হচ্ছে তোমার একটা শক্তি স্তরের আকার বোঝায়। কি বোঝায়? আকার, মানে কত বড় হবে নাকি কত ছোট হবে। এটা আমি প্রথমেও বলছি যে তোমার যত n এর মান বাড়তে থাকে তত আকারটা বেড়ে যায়, আকার বড় হবে, হ্যাঁ, সাইজে বড় হবে। বুঝতে পারছো? এজন্য একটা বিষয় খেয়াল করো, আমরা যখন পর্যায় সারণীতে, তোমাদের মনে আছে পর্যায় সারণীতে যখন আমরা একটা গ্রুপে যখন আমরা উপর থেকে নিচের দিকে যাই, যখন আমরা উপর থেকে নিচে যাই তখন কি হয়? এই রকম কিন্তু তোমার শক্তিস্তর বাড়ে। সাপোজ ধরো এখানে হাইড্রোজেন আছে, তারপর এখানে লিথিয়াম আছে, এখানে সোডিয়াম আছে, এদের সবার ইলেকট্রন বিন্যাস কিন্তু একই টাইপের। বাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স অ্যাকচুয়ালি? ডিফারেন্সটা হলো এদের নতুন করে একটা শক্তিস্তর যুক্ত হয়। হাইড্রোজেনের একটা শক্তিস্তর, লিথিয়ামের 2টা, সোডিয়ামের 3টা, এভাবে নিচের দিকে বাড়তে থাকে। অর্থাৎ হাইড্রোজেনের জন্য ধরো এখানে তোমার K শেল থাকে, লিথিয়ামের জন্য L শেল, মানে এভাবে বাড়তে থাকে। বুঝতে পারছো? তার মানে এই জিনিসটা তো আশা করি বুঝছো নাকি? আমি জাস্ট একটু কোরিলেট করে দিচ্ছি যাতে তোমার পরবর্তী চ্যাপ্টার যখন পড়াবো তোমার যাতে পড়তে সুবিধা হয়। ওকে, আচ্ছা, আই থিঙ্ক ইচ অ্যান্ড এভরিওয়ান ক্লিয়ার। এখন এই যে একটা প্রধান শক্তি স্তরের সাপোজ তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া n = তো 1, তার মানে K শেল, ওকে, K শেল। তোমাকে জিজ্ঞেস করলাম K শেলের সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে। অর্থাৎ একটা
প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, এটা আমরা একটা সূত্র দিয়ে বের করি। সূত্রটা কি? 2n²। তোমরা জানো 2n² কি ডিফাইন করে, অর্থাৎ একটা প্রধান শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, 2n², যেহেতু n = 1 তার মানে কত হচ্ছে দেখো, 2টা। এবার n = 2, KL শেল, ওকে, তাহলে কত হয় 2n²। এখানে বসাও ভাইয়া, তাহলে এখানে যদি 2 বসাও, 2 × 4 8টা। খেয়াল করো, তাহলে n = 3, KL M শেল। হ্যাঁ, বাইরে আই থিঙ্ক আমার এখানে বৃষ্টি হচ্ছে, বুঝছো, এই জন্যই একটু আমি আরও বলি এখানে কখনোই নেট প্রবলেম করে না। আচ্ছা, তাহলে 3, এখানে 3 বসাও, 3 × 9 18, ওকে, আই থিঙ্ক ঠিক আছে, 3 × 9 9 × 18। আচ্ছা, n = 4 বসাও, KL M N শেল, ওকে। আচ্ছা, তাহলে n শেল এগেন 2n² করলে কি হবে তোমার ভাইয়া, এখানে 4 বসাও, তাহলে 4 × 4 = 16, 16 × 2 = 32। দেখতে পাচ্ছ একটা নাম্বার কিন্তু বের হচ্ছে, এটাকে তোমরা ম্যাজিক্যাল নাম্বার বলো আমাদের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে। সো আমরা এতটুকু করি। এটা অ্যাকচুয়ালি কি বোঝায়, এই যে 2 8 মানে 18 32, এটা কি বোঝাচ্ছে, মানে হলো কে শেলে তোমার হাইয়েস্ট ইলেকট্রন থাকতে পারবে 2টা, এই যে কে শেল। তারপর তোমার এল শেলে হাইয়েস্ট থাকতে পারবে 8টা, 8টার বেশি এখানে জায়গা নাই। এম শেলে হাইয়েস্ট থাকতে পারবে 18টা, 18টার বেশি এখানে জায়গা নাই। এন শেলে হাইয়েস্ট থাকতে পারবে 32টা, 32টার বেশি ভাইয়া এখানে জায়গা নাই। ওকে, তাহলে এই জিনিসগুলো বোঝাচ্ছে। ঠিক আছে, আই থিঙ্ক ইচ অ্যান্ড এভরিওয়ান ক্লিয়ার। ওকে, এভাবে তুমি তারপরে KL M N আরও বের করতে পারবা, বাট আমাদের এত দরকার হয় না। ঠিক আছে, আচ্ছা, তাহলে গেল, এটা হচ্ছে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে ভাইয়া এখান থেকে তুমি কি মনে রাখবা, এখান থেকে 2টা কথা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট মনে রাখবা, 2টা কথা। একটা কথা হলো n এর মান যত বাড়বে তত সাইজ বাড়বে, হ্যাঁ, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো n এর মান যখন বাড়ে তখন তোমার কেন্দ্র থেকে দূরত্ব বাড়ে, একই সাথে শক্তিও কিন্তু বাড়ে। মনে থাকবে 2টা কথা, তাহলে 2টা কথা মাথায় রাখবেন। 1 নম্বর কথা হলো n এর মান যখন বাড়বে সাইজ বাড়বে, মানে আকার বাড়বে। 2 নম্বর কথা হলো n এর মান যখন বাড়বে ইলেকট্রন কি হবে, দূরে সরে যাবে কেন্দ্র থেকে, মানে সেন্টার পয়েন্ট থেকে দূরে সরে যাবে, এবং যেই ইলেকট্রনটা দূরে থাকবে সবচেয়ে দূরে তার শক্তি কিন্তু বেশি। ওকে, আই থিঙ্ক এই 2টা কথা মাথায় রাখবেন। আচ্ছা, এখন এটা গেল আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। এবার আসি সহকারী কোয়ান্টাম সংখ্যা বা আজিমুথাল। হ্যাঁ, সহকারী কোয়ান্টাম সংখ্যা। সো সহকারী কোয়ান্টাম সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করা হয় ভাইয়াপুরা? সহকারী কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় L দিয়ে। কি দিয়ে? L দিয়ে। হ্যাঁ, L দিয়ে। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করা হয়? L দিয়ে। মনে রাখবেন এই L এর মান n এর উপর নির্ভরশীল। L এর মান n এর উপর নির্ভর করে। মনে থাকবে, সিম্পল একটা ব্যাপার বলি, প্রধান কোয়ান্টাম সংখ্যা হলো অফিসের বস, আর সহকারী কোয়ান্টাম সংখ্যা বলেন আপনার মানে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যাই বলেন, সবাই প্রধানের উপর নির্ভরশীল। প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি আমরা না জানি, আমরা বাকিগুলো কিন্তু আমরা বের করতে পারি না। ঠিক আছে, সো প্রধান কোয়ান্টাম সংখ্যা হলো অফিসের বস। মনে রাখবেন, বস ইজ অলওয়েজ রাইট। বস যদি মানে উল্টাপাল্টাও বলে দাও, বস ইজ অলওয়েজ রাইট। সো প্রধান কোয়ান্টাম সংখ্যা আমাদের জানতেই হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে L এর মান n এর উপর নির্ভর করে, এবং L এর মানটা কি হবে তাহলে? L এর মান হবে 0 থেকে n-1। ব্যাপারটা খেয়াল করেন, সিম্পল ব্যাপার। হ্যাঁ, এটা যখন বলি 0 থেকে n-1, স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায়। কনফিউজড হওয়ার কিচ্ছু নাই, এটা মনে রাখার দরকারই নাই, অ্যাকচুয়ালি দরকারই নাই। ঠিক আছে, তো 0 থেকে n-1 ব্যাপারটা খেয়াল করেন। ধরেন n = 1, তাহলে L এর মান কত হবে? L এর মান হবে 0 সবসময় থাকবে, 0 ফিক্সড। n-1 মানে কি? মানে হলো 1-1, তাহলে আলটিমেটলি কত হয়েছে? 0 হয়েছে। 2টা 0 লেখা লাভ কি? সো আমরা একটা লিখব। তারপরে n = যদি 2 হয়, তাহলে L = 0 থাকবে। এবার বলছি কি n-1 মানে কি? 2 - 1 মানে হলো 1, তাইলে 1। n = যদি 3 হয়,
তাহলে এল ইকুয়াল টু কত হবে, 0 থাকবে। তারপরে খেয়াল করেন 3 - 1, 3 - 1 কত, 2, 2 না 2। তাহলে ভাইয়া এখন কত হলো, তাহলে ভাইয়া আমি কি এরকম 2 বসাবো, 2 বসাবো না, 3 - 1 = 2। ওকে, এটার মানে হচ্ছে আমি 0, 1, 2, মানে আমার আপার লিমিট হচ্ছে 2, মানে আমি 2 পর্যন্ত বসাবো, সিরিয়ালে গুনতে গুনতে 0, 1, 2 এভাবে যাব, ঠিক আছে। সাপোজ ধরেন n = হচ্ছে 4, তাহলে l এর মান কত, 0, এখানে 4 - 1 মানে 3, দ্যাট মিনস আমি 3 পর্যন্ত যাব, তাহলে 1, 2, 3। ওকে, আচ্ছা, এখন এই যে বিষয়টা এটা একটা মানে ক্রিটিক্যাল বিষয় স্টুডেন্টদের জন্য। সো আমি একটা শর্টকাট বলি, সেটা হলো n এর মান যত থাকবে l এর মান সবসময় 1 কম হবে, মানে 1 কমায় দিব। n এর মান যদি 3 হয়, সাপোজ 3, l এর মান 1 কমায় দিব, দেখেন 0, 1, 2, মানে মাথার মধ্যে এটা ঘুরবে n এর মান যত, l এর মান 1 কমায় দিব, n এর মান যত, l এর মান 1 কমায় দিব। ওকে, সো n এর মান 4, l এর মান হচ্ছে 0, 1, 2, 3, দ্যাট মিনস আমাদের কি 4 বলে অ্যাকচুয়ালি কিছু আমাদের আসেই নাই। ওকে, আচ্ছা, তাহলে খেয়াল করেন সবসময় কি করব, 1 কমায় দিব, জাস্ট 1 কমায় দিব, তাহলে গেল। এখন এই যে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যাকে বলছিলাম কি, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা বলছিলাম শেল। প্রধান কোয়ান্টামকে আমরা বলছিলাম শেল। শেলের পরে কি আসবে, শেলের পরে আসবে সাবশেল। খেয়াল করেন, সো সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা অ্যাকচুয়ালি বলি সাবশেল। এখন এখানেই একটা প্যাচ লাগবে অনেক স্টুডেন্টের, তার মানে সহকারী কোয়ান্টাম সংখ্যাকে অ্যাকচুয়ালি বলা হয় উপশক্তি স্তর। এখানেই অনেক স্টুডেন্টের প্যাচ লাগবে, কেন? কারণ অনেক স্টুডেন্ট জানে সহকারী কোয়ান্টাম সংখ্যা মানে হলো অরবিটাল। কি জানে? অরবিটাল। প্যাচটা খেয়াল করেন, কারণ আমাদের টিচাররা পড়ানোর সময় উপশক্তি স্তর আর অরবিটালকে একই জিনিস বলে, বেসিক্যালি একই জিনিসই, বাট একটু ডিফারেন্স আছে, নাইলে আবার ঝামেলা হয়ে যায়। সো আমার থিওরিটা খেয়াল করেন, তাহলে আর ভুল হবে না। প্রথমে হচ্ছে শেল, দ্যাট মিনস এন, তারপরে শেলের পরে আসবে সাবশেল হচ্ছে এল, তারপর আসবে হচ্ছে অরবিটাল। ওকে, অরবিটাল মানে কোনটা? অরবিটাল মানে হলো আমাদের এই যে 3 নাম্বার যে কোয়ান্টাম সংখ্যাটা এম, হ্যাঁ এম, তাহলে অরবিটাল। কথা বুঝছেন? দিস ইজ দ্য অ্যাকচুয়াল সিরিয়াল বা প্রোটোকল। তাহলে প্রথমে আসবে শেলের পরে সাবশেল, তারপর আসবে কি অরবিটাল। ওকে, আর শেলকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে অরবিট, শেলকে অরবিটও বলা হয়। সো দ্যাটস ওয়াই আমাদের স্টুডেন্টরা মানে ভাবে কি এল মানে হচ্ছে অরবিটাল। এই প্যাচটা সবার লাগে, ইচ অ্যান্ড এভরি ওয়ান এই প্যাচটা লাগে। ওকে, তাহলে আমরা দেখলাম সাবশেল বা উপশক্তি স্তর। এখন এখানে একটু খেয়াল করি, দেখেন এই যে আমরা এল এর মানগুলো পাচ্ছি, এল এর মানগুলো অ্যাকচুয়ালি কি বোঝায় এখানে একটু দেখেন। তো উপশক্তি স্তর আছে হলো 4টা। কয়টা? 4টা। খেয়াল করেন, এস, ফি, ডি, এফ, এগুলা কি? এগুলো হলো উপশক্তি স্তর। কিন্তু আমরা জানি কি? আমরা জানি এরা হচ্ছে অরবিটাল। সো এই প্যাচটা একটু ক্লিয়ার করে নিব। এদেরকে আজকে থেকে কি বলবো? উপশক্তি স্তর বলবো, হ্যাঁ উপশক্তি স্তর বলবো। তাহলে এসপিডিএফ। এখন এই এস এর জন্য এল এর মান হচ্ছে 0, ফি এর জন্য হচ্ছে 1, ডি এর জন্য 2, এফ এর জন্য হচ্ছে 3। এটা একটু মুখস্থ রাখতে হবে। তাহলে যখনই আমরা দেখব এস যখনই দেখব, তার মানে এল এর মান কত? 0। ফি যখনই দেখব, এল এর মান কত? 1। ডি যখনই দেখব, এল এর মান কত? 2। এফ যখনই দেখব, এল এর মান কত? 3। এটা একটু মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে একটু খেয়াল করি, তাহলে আমাদের এখানে এল ইকুয়াল টু 0, এল ইকুয়াল টু কত আসছে? 0। তার মানে অ্যাকচুয়ালি আমরা এখানে কি বলবো? 1s। কেন? 1 হচ্ছে প্রধান শক্তি স্তরের যে মানটা, আর যেহেতু 0 আছে তার মানে এখানে s, ঠিক আছে? ওকে, তারপরে এখানে দেখেন এখানে কি আসবে? l ইকুয়াল টু 0 আর 1, তাহলে এখানে কি আসবে? এখানে আসবে হচ্ছে আমাদের 2s আর 1 আছে, যেহেতু এখানে 2 আছে এবং এখানে 1 আছে। 1 মানে কি? 1 মানে ফি, দ্যাটস ওয়াই 2 ফি। বুঝছেন? প্রথমে 0 আছে, 0 মানে s, তাহলে 2s, তারপর 1 আছে মানে 2p। ওকে, এবার এখানে আসেন, 3 আছে, তাহলে 3s, 3 ফি, তারপরে 3d, ঠিক আছে? কারণ আমরা দেখতে পাচ্ছি 0 আছে, দ্যাট মিনস s, 1 আছে, ফি,
টু আছে, দ্যাট মিন্স ডি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার এখানে আসেন 4-এ, তাহলে কত হবে? 4s, 4p, 4d এবং 4f। ওকে, 4f মনে থাকবে কিভাবে? 4 হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, এরপরে 0 আছে, দ্যাট মিন্স s, 1 আছে, দ্যাট মিন্স p, 2 আছে, দ্যাট মিন্স কি আমাদের d, 3 আছে, দ্যাট মিন্স f। ওকে, আচ্ছা, এখন এখান থেকে একটা কোশ্চেন করে, সেটা হলো যে মানে 2D কেন পসিবল না? অনেক কোশ্চেন করা যায়, বাট একটার ব্যাখ্যা পারলে বাকি সবগুলা পারা যাবে। কোশ্চেনটা হলো কি, সাপোজ 1D কেন পসিবল না? 1D কেন পসিবল না? খ নাম্বার এটা আসে পসিবল না। এটার ব্যাখ্যা কি হবে? ব্যাখ্যা হবে এই অংশটুকু যে 1D কেন পসিবল না, যে আমরা দেখতে পাচ্ছি এখানে n = 1, n এর মান কত? 1। সো আমাদের l এর মান কত আসবে? 0 আসবে। আমরা জানি যখন 0 l এর মান আসে তখন এখানে শুধুমাত্র s উপশক্তি স্তর আসে, শুধুমাত্র s। সো প্র্যাকটিক্যালি এটা আসলে পসিবল না, 1D কিন্তু পসিবল না। বুঝতে পারছেন? ব্যাখ্যা এই অংশটুকু এভাবে লিখবেন, মানে সহকারী কোয়ান্টাম সংখ্যার এখানে যা যা লেখা আছে এই অংশটুকু লিখে দিবেন, ঠিক আছে? তারপর জিজ্ঞেস করতে পারে 2D কেন পসিবল না, মানে এরকম হাজার কোশ্চেন করে টেস্ট পেপারে। 2D কেন পসিবল না? কারণ আমরা জানি এখানে n এর মান 2, সো আমাদের l এর মান কত আসবে? 0, 1। 0 আসলে তার মানে s পসিবল, p পসিবল, সো 2 এর জন্য কখনো d পসিবল হবে না। ক্লিয়ার ভাইয়া? পুরা ক্লিয়ার কিনা সবাই? মনে থাকবে? তার মানে 2D কেন পসিবল না, তারপরে আরও মানে অনেক কিছু বলতে পারে, এটা কেন পসিবল না, ওইটা কেন পসিবল না, বাট ব্যাখ্যা হবে এই জায়গাটুকু, জাস্ট এই জায়গাটুকু। ওকে, আই থিঙ্ক ভাইয়া পুরা ক্লিয়ার। সবাই বলো তো আমাকে ক্লিয়ার কিনা? ওকে, এখন যদি একটা কোশ্চেন আমি জিজ্ঞেস করি, আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে কে শেলের জন্য উপশক্তি স্তর কয়টা? একটা কোশ্চেন জিজ্ঞেস করলাম যে কে শেলের জন্য উপশক্তি স্তর কয়টা? দেখো একটু মানে একটু ক্রিটিক্যাল চিন্তা করব, কারণ তোমাকে যখন কোশ্চেন করবে টিচার একটু তো চালাকি করবেই, টিচার তোমাকে তো একদম খাওয়াই দিবে না। কোশ্চেনটা করলাম ধরো এরকম যে L শেলের জন্য কোশ্চেনটা এরকম যে L শেলের জন্য তোমার উপশক্তি স্তর কয়টা? ওকে, সবাই একটু কমেন্ট সেকশনে জানাও তো, সবাই একটু কষ্ট করে কমেন্ট সেকশনে জানাও। এখানেই আনসার আছে। L শেলের জন্য আমাদের কি উপশক্তি স্তর কয়টা? সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিও ভাইয়া পুরা, যারা আসো একটু কষ্ট করে শেয়ার করে দাও আর ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। তাহলে L শেলের জন্য উপশক্তি স্তর কয়টা হবে? কমেন্ট সেকশনে লিখো, ট্রাই করো, কারণ ব্রেন যদি ইউজ না করতে পারো, হ্যাঁ, তাহলে কিন্তু ভালো করতে পারবা না। এসএসসি কোনোভাবে পাস হয়ে যাবে, দেখে পাস হয়ে যাবে, আমি ঠিক শিখাই দিব, বাট অ্যাডমিশনে ভালো করবা না, বুঝছো? সো ব্রেন দ্রুত ইউজ করা ট্রাই করবা। আর ব্রেনকে দ্রুত করার সিস্টেম কি? কীভাবে সিস্টেম কি? বেশি এমসিকিউ সলভ করা। ওকে, আচ্ছা, তাহলে L শেলের জন্য উপশক্তি স্তর কয়টা? দেখো খেয়াল করো, n = 2, n = 2 হইলে হচ্ছে L শেল। তাহলে L শেলের জন্য উপশক্তি স্তর কয়টা? অ্যাকচুয়ালি 2টা। কয়টা? 2টা। তারপর তো জিজ্ঞেস করি M শেলের জন্য কয়টা ভাইয়া পুরা? কমেন্ট সেকশনে লিখো তো। M শেলের জন্য উপশক্তি স্তর কয়টা? খেয়াল করো, M এর জন্য কয়টা? 3টা। তারপরে খেয়াল করো n শেলের জন্য কয়টা? বলো তো ভাইয়া পুরা কয়টা? দেখো 4টা, 1টা 2টা 3টা 4টা। মনে থাকবে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা, আমাদের পরবর্তী কোয়ান্টাম সংখ্যার নাম কি? তোমার চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আমরা ইন ডিটেল জিনিসগুলো পড়াচ্ছি, কারণ যখন একটু পরে কোশ্চেন সলভ করতে যাব, যাতে তোমাকে তখন আর না বলা লাগে, তুমি ডিরেক্ট মানে তুমি নিজেই পারবা। দ্যাটস ওয়াই আমি বেসিকটা একদম ভালোভাবে বিল্ড আপ করে নিচ্ছি। সো 3 নাম্বার কি? আমাদের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। যেহেতু চুম্বক, দ্যাট মিন্স ম্যাগনেট, এটাকে m দ্বারা প্রকাশ করা হয়। ওকে, আচ্ছা, এখন চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা হচ্ছে তোমার L এর উপর নির্ভরশীল। m এর মান L এর উপর নির্ভরশীল। আমি বলছি না একটা আরেকটার উপর নির্ভরশীল,
এম এর মান এল এর উপর নির্ভরশীল। তার মানে দেখো সবাই অ্যাকচুয়ালি কার উপর নির্ভরশীল? প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল। ওকে, সো আমাদের এম এর মান এল এর উপর নির্ভরশীল। কার উপর নির্ভরশীল? এল এর উপর নির্ভরশীল। ওকে, তাহলে এম এর মানটা কত হবে? এম এর মানটা হবে প্লাস এল থেকে 0 সহ মাইনাস এল পর্যন্ত। ওকে, আমি জানি হয়তো তুমি কিছুই বোঝো নাই, বোঝার দরকার নাই। প্লাস এল থেকে 0 সহ মাইনাস এল পর্যন্ত তুমি কিছুই বোঝো নাই, আমি ধরে নিচ্ছি তুমি কিছুই বোঝো নাই। এখন ধরো সাপোজ এল এর মান হচ্ছে 1, তাহলে ভাইয়া এম এর মান কত হবে? এম এর মান কত হবে খেয়াল করো, যেই মানটা এখানে থাকবে প্রথমে সেটাকে প্লাস লিখবা, তাহলে +1, মাঝে 0 লিখবা, তারপরে -1 লিখবা। ওকে, অথবা তুমি -1 আগে দাও, কোনো সমস্যা নাই, -1 0 +1। ওকে, আচ্ছা ধরো এল এর মান 2, তাহলে এম এর মান কত হবে? ভাইয়া কি বলছি? এসব কখনো মুখস্থ করবা না, হ্যাঁ? যারা একটু গর্দব পোলাবান, মানে একটু বলদ টাইপের, ওরা হচ্ছে এগুলো মুখস্থ করে, এগুলো মুখস্থ করবা না, এগুলো অটোমেটিক চলে আসবে, মানে খেলতে খেলতেই তুমি শিখে যাবা। তুমি জাস্ট এই প্রোটোকলগুলো ফলো করবা, যে ভাইয়া বলছে কি এল এর মান 2, তাহলে এম এর মান কত হবে? -2, যেটা বলবে সেটা -2 এর পরে আসবে -1, তারপরে 0, তারপরে +1, তারপরে +2। খেয়াল করো, যেই মানটা বলবে সেটার মাইনাস থেকে শুরু করে 0 সহ আমরা প্লাসে যাব। 0 সহ কোথায় যাব? প্লাসে যাব। ঠিক আছে, আচ্ছা তাইলে এল এর মান গেল। এবার খেয়াল করো, ধরো সাপোজ এল এর মান হচ্ছে 0, সাপোজ এল এর মান হচ্ছে 0, তাহলে আমাদের এম এর মান কত হবে? আমাদের এম এর মান কত হবে? এল এর মান যদি আমাদের আলটিমেটলি 0 হয়, আমাদের এম এর মান কত হবে খেয়াল করো তো। এম এর মান কত হবে? -0 0 +0, নাকি? এরকমই তো হবে। 0 মাইনাস লেখো, প্লাস লেখো, যা খুশি লেখো, তুমি যা খুশি লেখো, কোনো লাভ আছে? সো একটা 0, 0 মানে 0, ইউ আর নাথিং। 0 মানে 0, সো মাইনাস লেখো, প্লাস লেখো, অ্যাকচুয়ালি কিচ্ছু আসে যায় না। ওকে, সো প্রোটোকলটা বুঝছো? যেটা দেওয়া থাকবে এল এর মান, সেটাকে মাইনাস থেকে শুরু করে একদম প্লাস পর্যন্ত যাবা। ঠিক আছে, আচ্ছা এখন একটু খেয়াল করো। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার। তাহলে এখানে এল এর জন্য এম এর মান হচ্ছে কত? 0। তার মানে এটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে দেখো তো, এটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? এম এর মান 0 মানে কি ভাইয়া? পুরা এগুলো বুঝতে হবে, এগুলো একদম প্র্যাকটিক্যাল নলেজ, তোমার ওই টাইপের নলেজ থাকতে হবে। এম এর মান অ্যাকচুয়ালি কি? উপশক্তি স্তর। তার মানে এস উপশক্তি স্তরে, কেন এস উপশক্তি স্তরে বলছি? কারণ এই যে এল এর মান L = 0, L = 0 মানে কি? এস উপশক্তি স্তর। আমরা জানি S P D F, এদের জন্য এল এর মান হচ্ছে 0 1 2 3, নাকি? সো যেহেতু এখানে 0, তার মানে এস উপশক্তি স্তর। তাহলে এস উপশক্তি স্তরে কোনো অরবিটাল নাই, কোনো অরবিটাল নাই। কেন? কারণ এই যে এম এর মান অ্যাকচুয়ালি কি বোঝায়? এম এর মান হচ্ছে অরবিটাল বোঝায়। আমরা আগেই বলছি যে এম এর মান হচ্ছে কি? এম এর মান এই যে এখানে লেখা আছে, এম এর মান কি বোঝায়? এম এর মান অ্যাকচুয়ালি অরবিটাল বোঝায়। যেহেতু এখানে মানটা 0, তার মানে এস উপশক্তি স্তরে কোনো অরবিটাল নাই। তোমরা হুন্ডের নিয়ম পড়ছো না? হুন্ডের নিয়মে কি পড়ছো? হুন্ডের নিয়মে পড়ছো কি? যে সমশক্তি সম্পূর্ণ অরবিটাল সমূহে ইলেকট্রনগুলা এমনভাবে প্রবেশ করে যেন তারা সর্বাধিক সংখ্যক অযুগ্ম বা বেজোড় অবস্থায় থাকে। আমি পেছাবো না, আমি হুন্ডের নিয়ম পড়াই দিব। ব্যাপারটা খেয়াল করো, হুন্ডের নিয়ম তখনই খাটবে যখন অরবিটাল থাকে। হুন্ডের নিয়ম তখনই খাটে যখন অরবিটাল থাকে। এস উপশক্তি স্তরে কোনো অরবিটালই নাই, তাহলে এখানে কি হুন্ডের নিয়ম খাটবে? আমাকে বলো তো। হুন্ডের নিয়ম তখনই খাটে যখন সেখানে অরবিটাল থাকে। এস এর তো অরবিটালই নাই, সো এখানে খাটবে কিভাবে? দ্যাটস ওয়াই এস অরবিটালে কিন্তু হুন্ডের নিয়মও খাটে না। ওকে, এই তোমার এরকম একটা লাইন লেখা আছে। এখন এখানে এল এর মান 1, তাহলে এখানে কত হবে খেয়াল করো। এখানে কত হবে? তোমার -1 আলটিমেটলি, অর্থাৎ ফি উপশক্তি স্তরে তোমার 3টা অরবিটাল আছে, 3টি অরবিটাল আছে। কথা বুঝছো? কয়টা অরবিটাল আছে? 3টা। ওকে, আচ্ছা তোমরা এটা একটু দেখো। হ্যাঁ, 3টা অরবিটাল।
ওকে, তাহলে আমাদের ফি উপশক্তি স্তরে আলটিমেটলি কয়টা অরবিটাল আমি দেখতে পাচ্ছি? 3টা অরবিটাল। ওকে, আচ্ছা এবার এখানে দেখো L = 2, দ্যাট মিনস কত? ডি। তাহলে ডি উপশক্তি স্তরে কয়টা অরবিটাল থাকবে ভাইয়া? পুরা 1টা 2টা 3টা 4টা 5টা। কয়টা থাকবে? 5টা। তার মানে ডি উপশক্তি স্তরে 5টি অরবিটাল আছে। বুঝছো ব্যাপারটা? বুঝতে পারছো ভাইয়া? পুরা ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা সবাই? এই বিষয়গুলো আমাদের পারতে হবে, নাইলে আমরা যখন সিকিউ সলভ করতে যাব, টেস্ট পেপারে কিন্তু অনেক কঠিন সিকিউ দেওয়া, তুমি কিন্তু পারবা না, বুঝছো? আচ্ছা ধরো এল এর মান 3, আমাদের এল এর মান 3 পর্যন্ত হইতে পারে। এই যে দেখো তোমার এফ এর জন্য 3, সো এল এর মান যদি 3 হয় তাহলে এম এর মান কত হবে? -3 -2 -1 0 +1 +2 +3। ওকে, কয়টা হইল? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তার মানে এফ উপশক্তি স্তরে তোমার 7টি অরবিটাল থাকে। দেখছো ভাইয়া? পুরা মনে থাকবে? তাহলে এফ উপশক্তি স্তরে কয়টা অরবিটাল থাকে? 7টা। ওকে, আচ্ছা তাহলে খেয়াল করো বিষয়টা। আমাদের এই যে এম এর মান অ্যাকচুয়ালি কি বোঝায়? অরবিটাল বোঝায়। কি বোঝায়? অরবিটাল বোঝায়। তাহলে দেখো এস উপশক্তি স্তরে কোনো অরবিটাল নাই। তারপরে ফিতে কয়টা? 3টে অরবিটাল আছে। তারপর ডিতে কয়টা? ডিতে হচ্ছে তোমার যে 5টা অরবিটাল থাকে, ঠিক আছে? আচ্ছা এফ এ কয়টা? এফ এ হচ্ছে 7টা অরবিটাল থাকে। ওকে, আচ্ছা খেয়াল করো, অ্যাকচুয়ালি এই যে আমরা যে বলি এস উপশক্তি স্তরে কোনো অরবিটাল নাই, এটাকে যেহেতু এখানে দেখো এখানে এম এর একটা মান আছে, এখানে অ্যাকচুয়ালি একটা অরবিটাল বলা যায়, একটা বলা যায়। কেন? কারণ ওই যে এম এর মান এম এর মান যেহেতু আমাদের একটা, ঠিক আছে, মানে m = 0 আসছে, সো তুমি মানে এটাকেই একটা অরবিটালি বলতে পারো। ওকে, এটা একটু কারেকশন করে লিখো। তাহলে এস উপশক্তি স্তরে একটা অরবিটাল থাকে, এটা একটু কারেকশন করে লিখো ভাইয়া পুরা। ওকে, কেন একটা থাকে? কারণ এই যে এম এর মান 0 মানেই তো একটা, কারণ আমাদের এখানে 0 কিন্তু সিগনিফিক্যান্ট। খেয়াল করো, আমাদের এখানে 0 কিন্তু সিগনিফিক্যান্ট। ওকে, আচ্ছা তাহলে আমরা দেখলাম আমাদের এস উপশক্তি স্তরে একটা অরবিটাল থাকে, ফিতে থাকে 3টা, ডিতে থাকে 5টা, এফে থাকে 7টা। ওকে, আচ্ছা এখন এই যে তোমার আমরা অরবিটাল বলছি, আরেকটা কথা মনে রাখো, প্রতিটা অরবিটালে তোমার 2টি করে ইলেকট্রন থাকে। প্রতিটা অরবিটালে 2টি করে ইলেকট্রন থাকে, এই কথাটা একটু মাথায় রাখো। প্রতিটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে? 2টা করে ইলেকট্রন থাকে। তাহলে দেখো আমাদের এস অরবিটালে তোমার অ্যাকচুয়ালি মানে এস উপশক্তি স্তরে কয়টা অরবিটাল আছে? একটা। তাহলে এস এ কয়টা ইলেকট্রন থাকবে? 2টা। দ্যাটস ওয়াই আমরা কিন্তু লিখি S2, হাইস্ট কিন্তু মানে সর্বোচ্চ S2 হইতে পারে, এজন্য আমরা কি লিখি? S2 লিখি। ওকে, আচ্ছা ফি উপশক্তি স্তরে 3টে অরবিটাল আছে, যেহেতু প্রতিটা অরবিটালে 2টা ইলেকট্রন ইন্টু 3, দ্যাটস ওয়াই আমরা কিন্তু লিখি F6। বুঝতে পারছো কেন আমরা F6 লিখি? কারণ আমাদের জায়গা আছেই 6টা ইলেকট্রনের জন্য। ডিতে 5টা অরবিটাল, সো 2 × 5, দ্যাটস ওয়াই আমরা কিন্তু D10 পর্যন্ত লিখতে পারি, হাইস্ট D10 পর্যন্ত আমরা লিখতে পারি। তোমরা কি এই বিষয়গুলো বুঝতেছো? একটু কমেন্ট করো তো, বুঝতেছো কিনা? হ্যাঁ, বুঝতেছো কিনা আমাকে বলো বুঝতেছো কিনা? 2 × 5, দ্যাটস ওয়াই আমরা কিন্তু D10 পর্যন্ত। ওকে, এবার দেখো এফ এ যেটা, হ্যাঁ এফ উপশক্তি স্তরে 7টি অরবিটাল থাকে, দ্যাটস ওয়াই এখানে 2 × 7 = 14, অর্থাৎ আমরা F40 পর্যন্ত আমরা লিখতে পারি। মানে এফ যে অরবিটাল সেখানে 14টা ইলেকট্রন থাকতে পারে হাইস্ট। বুঝছো? এটাও কিন্তু একটা কোশ্চেন হয় যে এস অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকে কেন? ব্যাখ্যা করো। তোমাকে কোশ্চেন দিবে যে ফি অরবিটালে কেন 6টা ইলেকট্রন থাকে, অথবা F6 কেন? ব্যাখ্যা করো। এটার ব্যাখ্যা কিন্তু এটা, এই যে জাস্ট এভাবে লিখবা যে আমরা জানি এস এর জন্য আমাদের এল এর মান কত? 0। সো যেহেতু এস এর জন্য এল এর মান 0, আমাদের এম এর মান কত আসবে? 0 আসবে। সো আমরা দেখতে পাচ্ছি এস উপশক্তি স্তরে একটা অরবিটালই সম্ভব,
দ্যাটস ওয়াই আমরা জানি একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে, দ্যাটস ওয়াই s2। বুঝছো ব্যাখ্যা? এগুলো কিন্তু খ নাম্বারে আসে, এগুলো কিন্তু খ নাম্বারে আসে। তোমরা দেখি যে আবার মানে এই খ এর জন্য দেখি যে তোমরা আবার বইও কিনো। আল্লাহ, আমরা জীবনে এগুলো আমার স্বপ্নেও দেখি নাই, মানে এসব বই তোমরা দেখি এগুলো বইও কিনো স্পেশালভাবে খ এর জন্য। খ আলাদা কোনো প্রিপারেশান লাগে না, খ তোমার ওই গরুর ঘোড়ার গয়ের মধ্যেই চলে আসে, বুঝছো? আচ্ছা দেখো, তাহলে হচ্ছে কি, অর্থাৎ আমাদের এস উপশক্তি স্তরে একটা অরবিটাল থাকে। তোমাকে বললো যে ডি অরবিটালে 10টা ইলেকট্রন কেন, বা আমরা D10 কেন লিখি, তোমাকে জিজ্ঞেস করলো। ব্যাখ্যা কী দিবা? যে আমরা জানি ডি এর জন্য এল এর মান হচ্ছে 2, দ্যাটস ওয়াই এম এর মান হবে -2, -1, 0, +1, +2, অর্থাৎ এম এর 5টা মান থাকে। অর্থাৎ ডি উপশক্তি স্তরে আমাদের অরবিটাল হচ্ছে কয়টা? 5টা। আমরা জানি প্রতিটা অরবিটালে ইলেকট্রন থাকে 2টা, সো 5 গুণ 2 কত? 10টা, দ্যাটস ওয়াই আমরা D10 লিখি। বুঝছো ব্যাখ্যাটা? এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের আসবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা গেল। এখন তাহলে ক্লিয়ার কিনা দেখো, আমাদের বেসিক কিন্তু শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ, বেসিক শেষ হয়ে যাবে, এরপরে কিন্তু আমাদের কোশ্চেন শুরু হয়ে যাবে। এখন খেয়াল করো, এই যে আমরা বললাম যে তোমার ফি উপশক্তি স্তরে 3টা অরবিটাল আছে। দেখো এল এর মান যখন হচ্ছে তোমার 1, তখন আমরা পাচ্ছি ফি উপশক্তি স্তর কয়টা অরবিটাল? 3টা। এদের নাম কি? এদের নাম হচ্ছে ভাইয়া ফি এক্স, ফি ওয়াই, ফি জেড। 3টা, ফি এক্স, ফি ওয়াই, ফি জেড। নাম কি? ফি এক্স, ফি ওয়াই, ফি জেড। তাহলে খেয়াল করো, টোটালটাকে বলা হয় ফি, মানে ফি হচ্ছে উপশক্তি স্তর। জিনিসটা একটু ক্লিয়ার করে নাও, উপশক্তি স্তর, সেই উপশক্তি স্তরের আবার 3টা ভাগ, এই 3জনকে বলা হয় অরবিটাল। ওকে, তাহলে ফি এক্স, ফি ওয়াই, ফি জেড, এদের আবার কি আছে? মান আছে। যেমন ফি এক্স এর মান হলো m=0। কত? m=0। তাহলে ভাইয়া ফি ওয়াই এর মান কত? ফি ওয়াই এর মান হলো m=+1। ফি জেড কত? m=-1। বুঝছো? এটা একটু কষ্ট করে মাথায় রাখতে হবে, ওকে। দেখো তাইলে তোমার অরবিটাল কয়টা? 3টা, ফি এক্স, ফি ওয়াই, ফি জেড। তো ফি এক্স এর জন্য এম এর মান কত? 0, ফি ওয়াই এর জন্য কত? +1, ফি জেড এর জন্য কত? -1। কেন ভাইয়া? এটা মনে রাখা লাভ কি, বা মুখস্থ রাখা? একটু পর যখন সিকিউ করাবো দেখবা এই মানটা লাগবে, সো এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, এটা ভুলে গেলে হবে না। এবং এটা স্পেসিফিক ফি এক্স এর জন্য এম এর মান 0। আমি তোমাকে শুধু বলবো ফি এক্স, আমি আর কিচ্ছু বলবো না, তোমাকে বুঝে নিতে হবে এটা এম এর মান 0। আমি তোমাকে জাস্ট বলবো তোমার ফি ওয়াই, তোমাকে বুঝে নিতে হবে এম এর মান হচ্ছে +1। বুঝছো? ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের, অর্থাৎ এখানে খেয়াল করো, ডিতে অরবিটাল কয়টা? ডিতে হচ্ছে 5টা। তাহলে ডিতে 5টা অরবিটাল কি কি, এটাও একটু জানবো। ডিতে 5টা অরবিটাল কি কি, এটা একটু আমরা জানি, কারণ আমাদের লাগবে এটা। তাহলে এল এর মান হচ্ছে যখন 2, তখন আমরা ডি পাচ্ছি টোটাল কয়টা অরবিটাল? 5টা। তাহলে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। ওকে, আচ্ছা 5টা। তাহলে আগে এদের কি দিতে হবে? এদের আগে নাম দিতে হবে। খেয়াল করো, প্রথমটার নাম হচ্ছে ডি জেড স্কোয়ার। একদম সিম্পল, আমরা পেছানোর দরকার নাই। আমাদের পেছানোর দরকার নাই। আমরা হচ্ছে ধরো এরকম ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স। খেয়াল করো, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স। ওকে, তারপরে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এরপর হচ্ছে ডি জেড স্কোয়ার। আগে এই 5টা নাম খেয়াল করো, তাহলে কয়টা হলো? 5টা। এবার এখানে আমাদের একটু মানগুলাতে একটু ঝামেলা আছে। প্রথমে দেখো এম এর মান হচ্ছে 0, এই মানটা মনে রাখা একটু টাফ। এরপরে ধরো এম এর মান হচ্ছে +2, তাহলে এখানে দিলাম 0, এখানে +2, এরপর হচ্ছে তোমার এম এর মান -1। ওকে, তাহলে কত গেল? 0 +2 -1, আর হচ্ছে যে তোমার দেখো
তাহলে আমাদের অরবিটাল কয়টা গেল? অরবিটাল হচ্ছে 5টা, ডি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং হচ্ছে ডি জেড স্কোয়ার। ওকে, আচ্ছা এখন এই যে 5টা অরবিটাল, 5টা অরবিটালের মধ্যে আমাদের 5টা মান। প্রথম মানটা কি? প্রথম মানটা হচ্ছে তোমার এই যে -2, এরপরে -1, এরপরে 0, +1, +2। ওকে, আই থিঙ্ক ঠিক আছে এটা। ওকে, আচ্ছা তাহলে কয়টা গেল দেখো, -2, -1, 0, +1, +2। তুমি এই সিরিয়ালে মনে রাখো, ডি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং হচ্ছে ডি জেড স্কোয়ার। ওকে, আচ্ছা আমরা যখন হচ্ছে আমরা সিকিউ যখন সলভ করব, আমাদের কিন্তু এই ভ্যালুটা লাগবে। হ্যাঁ, এই ভ্যালুটা লাগবে, ঠিক আছে? যখন সিকিউ সলভ করব আমাদের এই ভ্যালুটা হচ্ছে লাগবে, বুঝতে পারছো? তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? আমাদের ফিতে ফি এক্স, ফি ওয়াই আর হচ্ছে ফি জেড। তাহলে কত হইল তোমার? এখানে ফি এক্সের জন্য এম এর মান হচ্ছে 0, ফি ওয়াই এর জন্য এম এর মান হচ্ছে +1, ফি জেড এর জন্য এম এর মান হচ্ছে -1। ওকে, আচ্ছা আর ডিতে দেখো, ডি এক্স ওয়াই, ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং হচ্ছে কত? ডি জেড স্কোয়ার। ওকে, আচ্ছা এতটুকু ক্লিয়ার সবার? ওকে, তাহলে গেল, তাহলে এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার, ঠিক আছে? ওকে, তাহলে আমরা বুঝলাম। এবার লাস্ট আমাদের যেটা, একদম লাস্ট যেটা, সেটা হচ্ছে কি আমাদের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। একদম শেষেরটা কি? শেষেরটা হলো তোমার ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এখন দেখো, এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করছিলাম? এস দিয়ে। সো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা দুই প্রকার হইতে পারে, আইদার +12 অথবা -12 হবে। কারণ ধরো একটা ইলেকট্রন এখানে আছে, সে হয় এই দিকে ঘুরবে, না হয় এদিকে ঘুরবে, তাই তো? মানে এই দুই দিকেই তো ঘুরবে, এর বাইরে তো আর ঘুরতে পারবে না, হয় ক্লকওয়াইজ ঘুরবে না হয় এন্টি ক্লকওয়াইজ ঘুরবে। তার মানে আমাদের মান আইদার +12 হবে না হয় -12 হবে, বুঝছো? ওকে, তাহলে এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা শেষ, আমাদের কোয়ান্টাম সংখ্যা বেসিক শেষ। এখন আমরা হচ্ছে কোশ্চেন সলভ করব, কারণ তোমার আলটিমেটলি সিকিউ সলভ করতে হবে। সিকিউ যদি সলভ করতে না পারো তাহলে আসলে মানে বেসিক পড়ে কোনো লাভ নেই। তুমি যদি সিকিউ সলভ না করতে পারো তাহলে এই বেসিক দিয়ে আসলে কোনো লাভ হবে না। এখন চলো আমি টেস্ট পেপার থেকে তোমাকে কিছু কোশ্চেন সলভ করাই দেই। যেমন একটা কোশ্চেনে বলা আছে, এটা কমন, একদম ইনভেরিয়েবলই এই কোশ্চেনটা আসে, সেটা হলো যে চতুর্থ শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা কত? এই কোশ্চেনটা খুবই কমনলি আসে যে চতুর্থ শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা কত? এটা বিভিন্ন বোর্ডে পাবা। হ্যাঁ, এটা বিভিন্ন বোর্ডে পাবা। ইলেকট্রন সংখ্যা কত হয় চতুর্থ বলবে অথবা বলবে তৃতীয়, এই দুইটা বলে, ঠিক আছে? তাহলে কি বললো? চতুর্থ শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা কত? ওকে, সো এই ধরনের কোশ্চেন তুমি আনসার করবা কিভাবে? একটু তোমাকে মানে ফরম্যাটটাও বুঝতে হবে। তুমি এরকম একটা বক্স এঁকে ফেলবা, তারপরে বক্স আঁকার পরে এখানে লিখবা প্রধান কোয়ান্টাম সংখ্যা। হ্যাঁ, প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে n, আমি তোমার পুরোটা লিখলাম না। তারপরে লিখবা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, আমি জাস্ট শর্টকাট লিখলাম। এরপরে লিখবা হচ্ছে তুমি যে চুম্বক কোয়ান্টাম সংখ্যা, চুম্বক m। এরপরে লিখবা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, ওকে, ঘূর্ণন মানে s, ঠিক আছে? ওকে, তারপর লিখবা অরবিটাল সংখ্যা, ওকে, অরবিটাল সংখ্যা। এরপরে লিখবা হচ্ছে মোট ইলেকট্রন। ফরম্যাটটা খেয়াল করো, মোট ইলেকট্রন। ওকে, কারণ তোমাকে মোট ইলেকট্রন বের করতে বলছে। সো তুমি এই টাইপের কোশ্চেন যখনই আসবে তুমি এরকম একটা বক্স তোমাকে আঁকতে হবে, তাহলে তুমি ইজিলি কোশ্চেনটা আনসার করতে পারবা। ওকে, আমাদের প্রধান দেখো চতুর্থ শক্তিস্তর বলছে, তার মানে n এর মান কত? n এর মান হচ্ছে 4। আমাদের বলেই দিচ্ছে শক্তিস্তর মানে শেলের কথা বলছে, শেলের বা নাম্বার কত? 4, যেহেতু চতুর্থ বলছে, ঠিক আছে? এখন n = 4 এর জন্য l এর মান কত হইতে পারে? আমি বলছিলাম
আবার দেখে আটকায় গেল। তোমাদের কি প্রবলেম হচ্ছে নাকি দেখো তো। আজকে এখানে একটু বৃষ্টি হচ্ছে, দ্যাটস ওয়াই আই থিঙ্ক এখানে একটু বৃষ্টি হচ্ছে, এজন্য প্রবলেম করতেছে। আচ্ছা ক্লিয়ার আছে সব কিছু। এখানে একটু বৃষ্টি হচ্ছে এজন্য প্রবলেম করতেছে। তারপরও আল্লাহর রহমত যে এখনও কারেন্টটা আছে, মানে বৃষ্টির মধ্যে, মানে আল্লাহর রহমত এটা। জানি না কতটুকু ঠিক আছে। ওকে আই হোপ সো আল্লাহর যাতে রহমত থাকে, ক্লাসটা শেষ করতে পারি, তাহলে মানে আমার নিজের কাছেও ভালো লাগবে। তোমরাও দোয়া করো। আচ্ছা তাহলে n = 4, তাহলে n = 4 হলে ভাইয়া l এর মান কত হবে? ভাইয়া বলছিলাম 1 কমে যাবে, তাহলে 0 1 2 3। ক্লিয়ার? দেখো 0 1 2 3। ওকে হইল? কোনো সূত্রমূত্র লাগবে না, জাস্ট আমি যা বলছি এই কথাগুলো মনে রাখবা। এবার এখানে 0-র জন্য কত হবে মান? 0। 1-এর জন্য কত হবে? -1 0 +1। ওকে। 2-এর জন্য কত হবে? -2 -1 0 +1 +2। ওকে। 3-এর জন্য কত হবে? -3 -2 0 তোমার -3 -2, তারপরে -1 আছে না, -1 তারপরে 0 +1 +2 +3। দেখছো ব্যাপারটা কয়টা হইল? তাহলে দেখো -3 -2 -1 0 +1 +2 +3। ওকে। আচ্ছা এটা গেল কি আমাদের চুম্বক কোয়ান্টাম সংখ্যা। এরপরে দেখো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এখন একটা অরবিটালে আমাদের এই যে m এর মান অ্যাকচুয়ালি কি বোঝায়? অরবিটাল বোঝায়। সো আমরা এখান থেকে লিখতে পারি অরবিটাল সংখ্যা কত। আমরা এখান থেকে এই বিষয়টা কিন্তু লিখতে পারি। দেখো এটাকে কমপ্লিট করে ফেলো। আমরা কিন্তু লিখতে পারি যে অরবিটাল সংখ্যা হচ্ছে কয়টা? অরবিটাল সংখ্যা হচ্ছে এখানে কয়টা? দেখো এখানে আমাদের অরবিটাল হচ্ছে একটা। এখানে অরবিটাল কয়টা? একটা মান, দুইটা মান, তিনটা মান, দ্যাটস ওয়াই অরবিটাল হচ্ছে তিনটা। এখানে কয়টা? 1 2 3 4 5, অরবিটাল হচ্ছে পাঁচটা। এখানে কয়টা? 1 2 3 4 5 6 7, তাহলে অরবিটাল হচ্ছে 7টা। ওকে। আচ্ছা অরবিটাল লিখলাম। এখন প্রতিটা অরবিটালে আমরা বলছিলাম 2টা ইলেকট্রন থাকে। সো তোমাকে কিন্তু স্পেসিফিক বলে নাই কোন ইলেকট্রন, তোমাকে জাস্ট বলছে যে ইলেকট্রন সংখ্যা হিসাব করো। দ্যাটস ওয়াই আমরা এখানে গুণনে আমরা প্লাস মাইনাস দুইটাই দিব। বুঝছো? অনেক স্টুডেন্ট কোশ্চেন করে ভাইয়া প্লাস মাইনাস কেন দিচ্ছি? কারণ তোমাকে ভাইয়া এখানে স্পেসিফিক কোনো ইলেকট্রনের কথা বলে নাই, কারণ আমাদের তো একটা অরবিটাল 2টা ইলেকট্রন থাকে। তো এখানেও প্লাস মাইনাস দিব, প্লাস মাইনাস হাফ, সাথে ব্র্যাকেট দিয়ে 3 গুণ করে দিব। কেন? কারণ 3টা অরবিটাল। একটা অরবিটালের জন্য হচ্ছে তোমার প্লাস মাইনাস হাফ, তাহলে 3টা অরবিটাল, তাহলে 5টার জন্য আবার, তাহলে 7টার জন্য আবার। বুঝছো ভাইয়া পুরা? দেখো একটা কোশ্চেন শিখবা যাতে সব পারো, কারণ প্রোটোকল সেম। হ্যাঁ প্রোটোকল সেম। একটা প্রোটোকল যদি পারো সব পারবা। তাহলে ইলেকট্রন কয়টা হবে? 2টা। এখানে কয়টা? 3 2 6টা। এখানে কয়টা? 10টা। এখানে কয়টা? 7 2 14টা। এই তো হয়ে গেল। এবার টোটাল হিসাব করো। তাহলে টোটাল কত? মোট কত হয় দেখো, 6 2 কত? 8, 8 10 18, 18 আর 24 কত? তোমার টোটাল 32 নাকি? 32। তাহলে 32টা ইলেকট্রন। কয়টা হইলো? 32টা ইলেকট্রন। বুঝছো ভাইয়া পুরা? এই প্রোটোকল হচ্ছে তুমি সব কোশ্চেনে ফলো করবা। তোমার গরুর গতে এই কোশ্চেনটা আসবে, বেশ কয়েকটা বোর্ডে আসবে, এবং তুমি এই প্রোটোকল ফলো করবা। ভাইয়া যে প্রোটোকলটা লিখে দিছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বক্স, এই বক্সে হচ্ছে তুমি এই কোশ্চেনটা সলভ করবা। ওকে, মনে থাকবে সবার? আচ্ছা এখন আমরা ফাউলির বর্জন নীতিটা একটু পড়ব। আমরা ফাউলির এটা ক্লিয়ার কিনা? ওকে, ফাউলির বর্জন নীতিটা একটু পড়ব, কারণ আমাদের কোয়ান্টাম সংখ্যার সাথে ফাউলির বর্জন নীতি মিক্স করে কোশ্চেন করে। বুঝছো? আমি তোমাকে সব ধরনের আইডিয়া দিচ্ছি যাতে করে পরীক্ষার হলে যায় তুমি একদম মানে কনফিউজড না হয়ে যাও। ফাউলির বর্জন নীতিটা কি বলে? খুবই সহজ। আচ্ছা, পাউলির বর্জন-নীতি বলে একদম সিম্পল ব্যাপার। খেয়াল করো, ধরো একটা অরবিটালে, সিম্পলি চিন্তা করো, একটা অরবিটালে ধরো 2টা ইলেকট্রন আছে। সো
সো দুইটা ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা কি, সবগুলা কোয়ান্টাম সংখ্যা একই রকম হবে না? একই রকমই হবে, যেহেতু একই তোমার এদের এন এর মান কত, এন এর মান হচ্ছে 1। সো এন এর মান যদি 1 হয়, এল এর মান কত হবে? এল এর মান হবে তোমার 0, এম এর মান কত হবে? 0, তাহলে এস এর মান কত হবে? দুইটার জন্য প্লাস মাইনাস হাফ, এটাই তো হবে নাকি? তার মানে দেখো, তুমি যদি দুইটা ইলেকট্রনকে আলাদাভাবে হিসাব করো, সাপোজ যদি বলি যে এই ইলেকট্রনের জন্য এটা কি ইলেকট্রন 1 দাও, এটাকে 2 দাও, ইলেকট্রন 1 এর জন্য তোমার মান কত হবে? ইলেকট্রন 1 এর জন্য n ইকুয়াল টু 1, l ইকুয়াল টু 0, m ইকুয়াল টু 0, s ইকুয়াল টু কত হবে? প্লাস হাফ। একটাকে প্লাস হাফ ধরো একটা ইলেকট্রন, আর একটা ইলেকট্রনকে কি ধরো? ধরো ইলেকট্রন 2, তাহলে n ইকুয়াল টু ইলেকট্রন 2, n ইকুয়াল টু 1, l ইকুয়াল টু 0, m ইকুয়াল টু 0, s ইকুয়াল টু মাইনাস হাফ। অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কোথায় দেখছো? পার্থক্যটা কোথায়? জাস্ট স্পিন কোয়ান্টাম সংখ্যায়। একটা যদি ডানে ঘুরে আরেকটা ঘুরবে বামে, মানে একটা যদি এন্টি ক্লকওয়াইজ ঘুরে আরেকটা ঘুরবে ক্লকওয়াইজ। তার মানে পাউলির বর্জনীতি এটাই বলে। পাউলির বর্জনীতি বলে যে একই পরমাণুতে দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না। কখনোই কি হবে না? সমান হতে পারে না। অলরেডি আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বুঝাই দিছি। এটাকে আরো একটু মডিফাই করে লিখতে পারো, একই পরমাণুতে, ঠিক আছে, বাট তোমার বোঝার জন্য লিখবা যে একই অরবিটালে। যদি ক নাম্বারে আসলে পরমাণুতেই লিখবে, একই পরমাণুতে, বাট এখন বোঝার জন্য লিখবা যে একই অরবিটালে, অর্থাৎ একই পরমাণুতে বা অরবিটালে দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো কি হইতে পারবে না? একই হইতে পারবে না। সাপোজ ধরো তোমার হিলিয়ামের জন্য, হাইড্রোজেন হিলিয়াম 2 না, তাহলে 1s2, মানে হিলিয়ামে কয়টা ইলেকট্রন আছে? 2টা। এই যে এটার মতো, হুবহু এটার মতো, ঠিক আছে। তাহলে হিলিয়ামে আমরা এই যে অ্যাকচুয়ালি এখানে যে এক্সাম্পলটা দিছি, এটা কিন্তু হিলিয়ামের জন্য অলরেডি দিয়ে দিছি, এই যে হিলিয়ামের জন্য, ঠিক আছে। হিলিয়ামে 2টা ইলেকট্রন থাকে, দ্যাটস ওয়াই যেহেতু শক্তি স্তর কি একটা, অর্থাৎ n ইকুয়াল টু 1, l ইকুয়াল টু 0, m ইকুয়াল টু 0, s ইকুয়াল টু এটা প্লাস হাফ, এটা হচ্ছে মাইনাস হাফ। তাইলে একটা পরমাণুতে দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো কি হবে না? একই রকম হবে না। ওকে, বুঝতে পারছো? সো পাউলির বর্জনীতি আমাদেরকে এই জিনিসটাই বলে। আমরা এখন হচ্ছে কোশ্চেন সলভে যাব। এই নীতিটাকে আমরা হচ্ছে তোমার সিকিউতে অ্যাপ্লাই করব, কারণ এইভাবে পড়ে তো লাভ নাই, আমাদেরকে বেসিক্যালি সিকিউতে অ্যাপ্লাই করা শিখতে হবে, ঠিক আছে। তো চলো একটা সিকিউতে অ্যাপ্লাই করি। তোমাদেরই একটা বোর্ড কোশ্চেন এরকম দেওয়া, প্রথমে এরকম একটা ফিগার দেওয়া। আমি একদম কঠিন কোশ্চেনগুলা দেখে নিয়ে আসছি, টেস্ট পেপার দেখে কঠিন যে কোশ্চেনগুলো তুমি আসলে পারবা না, ওইগুলোই আমি বের করে নিয়ে আসছি, কারণ ঝামেলা না হয়। তারপরে এরকম দেওয়া তোমার একটা দুইটা, হ্যাঁ, টুপি দেওয়া, তাইলে এটা ওকে, আর এটাকে E2 দেওয়া। সো এই টাইপের একটা ফিগার দেওয়া আছে, এখানে বলছে E1 ও E2 এর ক্ষেত্রে পাউলির বর্জন নীতি প্রযোজ্য হবে কিনা। দেখছো কোশ্চেন কত কঠিন হয়ে গেছে, কত সহজ একটা কোশ্চেন, বাট এটাই তোমার এসএসসিতে আসছে যে E1 এবং E2 এর ক্ষেত্রে পাউলির বর্জন নীতি প্রযোজ্য হবে কিনা। ওকে, সো আমরা এখানে একটু খেয়াল করি, আমরা ব্যাখ্যায় যাই। আমরা E1 এর ক্ষেত্রে দেখি, E1 এর ক্ষেত্রে কয়টা ইলেকট্রন? এখানে দেখো তো, এখানে দেখো দুইটা স্পিন কয়টা? দুইটা স্পিন, তার মানে দুইটা ইলেকট্রন। তাহলে E1 এর ক্ষেত্রে দুইটা ইলেকট্রন বিদ্যমান। কেন বুঝছো দুইটা ইলেকট্রন? কারণ স্পিন দুইটা, ভাইয়া স্পিন দুইটা। দেখো একটা স্পিন উপরের দিকে, একটা অ্যারোর উপরের দিকে, একটা নিচের দিকে, দ্যাট মিনস এখানে দুইটা ইলেকট্রন। সো আমাদের n ইকুয়াল টু কত? যেহেতু 1s, তার মানে n ইকুয়াল টু 1। ধরো প্রথম ইলেকট্রনের জন্য, আমরা যদি ধরি প্রথম ইলেকট্রনের জন্য তোমার তাইলে প্রথম ইলেকট্রনের জন্য আমরা কি মান আছে? n ইকুয়াল টু 1।
তাহলে আমাদের L ইকুয়াল টু কত হবে 0, M ইকুয়াল টু কত হবে 0, S ইকুয়াল টু কত হবে +½ এটাও অ্যাকচুয়ালি ওই মানে হিলিয়ামই দেওয়া বুঝছো। আচ্ছা, এবার দ্বিতীয় ইলেকট্রনের জন্য দ্বিতীয় ইলেকট্রন সব কিছু সেম হবে ভাইয়া, সব সেম হবে। M ইকুয়াল টু 0, তাহলে S ইকুয়াল টু হচ্ছে -½ ওকে। এটাকে তুমি এরকম উপরের দিকে দেখাইতে পারো, এটাকে নিচের দিকে দেখাইতে পারো ওকে, বুঝছো। তাহলে দেখো প্রথম ইলেকট্রনের জন্য কত এবং দ্বিতীয় ইলেকট্রনের জন্য আমাদের কত, ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পাউলির বর্জনীতি ছিল যে একটা পরমাণুতে দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হবে না। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 4 নম্বর কোয়ান্টাম সংখ্যাটা কিন্তু ভিন্ন, মানে দুইটার ক্ষেত্রে 4 নম্বর কোয়ান্টাম সংখ্যা কি 4 নম্বর কোয়ান্টাম সংখ্যা কিন্তু ভিন্ন। সো আমরা বলতে পারি পাউলির বর্জনীতি এখানে খাটবে, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে E2 এর ক্ষেত্রে খাটবে কিনা দেখো। E2 এর ক্ষেত্রে সেখানেও কয়টা ইলেকট্রন আছে, 2টি ইলেকট্রন আছে ওকে, 2টি ইলেকট্রন আছে, সেখানেও কিন্তু 2টা ইলেকট্রন আছে। এখন প্রথম ইলেকট্রনের জন্য যদি আমরা চিন্তা করি, প্রথম ইলেকট্রনের জন্য খেয়াল করো n ইকুয়াল টু কত, n ইকুয়াল টু হচ্ছে দেখো 2 দেওয়া, কত দেওয়া 2 দেওয়া। সো প্রথম ইলেকট্রনের জন্য আমাদের n ইকুয়াল টু 2 দেওয়া। তারপরে দেখো n ইকুয়াল টু যদি 2 হয় তাহলে L ইকুয়াল টু কত হবে, এখানে যেহেতু আমাদের দেখো আমরা প্রথম ইলেকট্রনের জন্য করতেছি, সো আমাদের 2 এর ক্ষেত্রে কত হইতে পারে 0 আর হচ্ছে 1। কিন্তু এখন কথা হলো ভাইয়া 0 কি হবে, 0 কি হবে নো। কেন, কারণ দেখো এখানে ফি আছে 2p, আমরা বলছিলাম যে S P D F, অর্থাৎ এটা হবে 0, এটা 1, এটা 2, এটা 3। সো যেহেতু আমাদের এখানে S নাই, সো আমরা S এর মানটা গ্রহণ করব না, তাহলে L এর মান কত হবে 1 হবে ওকে। খেলা হচ্ছে এখানে M এর মান কত হবে, খেলাটা এখানে দেখো আমাদের ইলেকট্রন দুইটা আছে, একটা আছে ফি x এ আরেকটা আছে ফি y এ। সো আমাদের ফি x এর জন্য আমরা মান পাইছিলাম কত, ফি x এর জন্য হচ্ছে 0 পাইছিলাম না। ফি x এর জন্য m এর মান কত তোমাদেরকে বলছিলাম যে মানগুলো মুখস্থ করো। আর ফি y এর জন্য কত পাইছিলাম, ফি y এর জন্য হচ্ছে +1 ওকে, বুঝছো ব্যাপারটা। তাহলে m এর মান কত হবে, যেহেতু প্রথম ইলেকট্রনের জন্য তার মানে m এর মান হবে 0, আর s এর মান কত হবে তোমার +½ হবে। এই বুঝছো, বলো এখানেই তুমি আটকাবা, তুমি এখানেই অ্যাকচুয়ালি তুমি পেস্টটা খাবা, জাস্ট এই জায়গায় ভুল করবা। টিচার তোমার খাতা দেখবেই এখানে, আর কিচ্ছু দেখবে না, আর টিচার জানে তুমি এখানেই ভুল করবা ওকে। আচ্ছা, আর দ্বিতীয়টার জন্য দেখো খেয়াল করো n এর মান হচ্ছে 2, L এর মান কত এগেন 1 হবে। L এর মান নিয়ে আমাদের কোনো প্যারা নাই, বাট m এর মান কত, যেহেতু y তে আছে দ্যাটস ওয়াই কত হবে +1 হবে। হ্যাঁ, S এর মান হচ্ছে -½ বুঝছো সবাই ভাইয়া পুরা, দেখো বুঝছো কিনা। এখানে ঝামেলাটাই হলো এখানে, তুমি জাস্ট মানে এই জায়গাটাতেই ভুল করবা, আমাকে বলো বুঝছো কিনা। ওকে, আচ্ছা তাহলে আমরা দেখলাম আমাদের তোমার এই যে E2, হ্যাঁ E2 এর ক্ষেত্রেও কি পাউলির বর্জনীতিটা কিন্তু আমাদের খাটতেছে। তাহলে E2 এর ক্ষেত্রে কি পাউলির বর্জনীতিটা খাটতেছে ওকে। আচ্ছা, আই থিঙ্ক ইচ অ্যান্ড এভরিওয়ান ক্লিয়ার। আমরা এখন আরেকটু কঠিন কোশ্চেন সলভ করব, তাহলে তুমি বুঝতে পারবা যে এখান থেকে কি টাইপের কোশ্চেন অ্যাকচুয়ালি আসে। আরেকটা কঠিন কোশ্চেন, এবং এই কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমি ক্লাসের শুরুতেই বলছিলাম তৃতীয় চ্যাপ্টারের সাথে মৌলের পর্যাবৃত্ত ধর্মের সাথে কিন্তু একটা মিক্স করে কোশ্চেন দেয়। তো আমরা এখন একটা মিক্স টাইপের কোশ্চেন দেখব, এগুলো সব তোমাদের টেস্ট পেপারের কোশ্চেনই। দেখো এরকম দেওয়া আছে যে a = n-1 d⁵ আর হচ্ছে ns1 এরকম দেওয়া। এখানে বলা আছে এখানে n = হচ্ছে 4, n = কত, n = হচ্ছে 4 ওকে। আচ্ছা, এখানে বলছে যে এ মৌলের সর্বশেষ ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান হিসাব করো। বলছে এ মৌলের সর্বশেষ ইলেকট্রনের 4টি
কোয়ান্টাম সংখ্যার মান হিসাব করো। কোয়ান্টাম সংখ্যার মান হিসাব করো। খুবই ঝামেলার কোশ্চান, খুবই ঝামেলার একটা কোশ্চান। ওকে, খেয়াল করো, বলছে এ মৌলের সর্বশেষ ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান হিসাব করো। প্রথমত তুমি জানো না এ মৌলটা কি, জাস্ট এখানে একটা ইলেকট্রন বিন্যাস দেওয়া, তাও কমপ্লিটলি দেওয়া না। সো খেয়াল করো, আমি দেখতে পাচ্ছি এখানে ডিতে ইলেকট্রন ডিতে গেছে এবং এসে গেছে। সো তার মানে প্রথমত আমরা মানে এতটুকু বলতে পারি এটা একটা ডি ব্লক মৌল, এটা ডি ব্লক মৌল। ওকে, ডি ব্লক মৌল। আচ্ছা, এটার গ্রুপ নাম্বার কত? এটার গ্রুপ নাম্বার হচ্ছে 6। কারণ খেয়াল করো ডি ব্লক মৌলের ক্ষেত্রে আমরা গ্রুপ হিসাব করি কিভাবে, জাস্ট এই দুইটাকে যোগ করে দেই, 5 + 1 6। ওকে, 6। এখন 6, এই যে ডি ব্লক মৌল গ্রুপ নাম্বার 6, গ্রুপ নাম্বার 6 এর মৌলকে ক্রোমিয়াম, কে ক্রোমিয়াম। বাট আমাদের এত কিছু লাগবে না, আমাদের আইডেন্টিফাই করার আসলে কোনো দরকার নাই, বুঝছো? আমাদের আইডেন্টিফাই করার দরকার নাই। বাট তারপরেও তোমাদের হয়তো অনেকেরই এই নলেজটা নাও থাকতে পারে, দ্যাটস ওয়াই আমি একটু বলে দিচ্ছি। এখন ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করো, 1s2 2s2, খেয়াল করো 2p6। তাহলে আমাদের টোটাল কয়টা? টোটাল হচ্ছে কত? 24টা না? 24টা হবে। তাহলে 2p কত হবে? 6, 3s2 3p6, কয়টা হইলো? 6টা 10টা 16 18 নাকি? আচ্ছা, আর কত? 4s2 আর হচ্ছে 3d4। ওকে, হইলো কয়টা? 24টা নাকি? এখন 10 18 20 24। এখন এই যে ইলেকট্রন বিন্যাস, এখানে দেখো আমরা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে একটা নিয়ম জানি যে অরবিটালগুলো সবসময় কি করে, তোমার মানে অর্ধপূর্ণ অথবা সম্পূর্ণ পূর্ণ হওয়ার চেষ্টা করে। মানে অর্ধপূর্ণ হবে নাহলে সম্পূর্ণ পূর্ণ হবে। দেখো এখানে 4s2 2টা, বাট এখানে 3dতে আছে 4টা। এটা কেমন দেখাচ্ছে না? 3dটা কি চাইবে? 3d চাইবে স্ট্যাবল হইতে। সো স্ট্যাবল হইতে হলে এখানে ইলেকট্রন লাগবে 5টা। কয়টা? 5টা। আর এখানে লাগবে হচ্ছে একটা। কয়টা লাগবে? একটা লাগবে। এই বিষয়টা কেন দেখাইলাম? তার মানে দেখো এই ক্রোমিয়ামের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রনটা 4s থেকে 3dতে চলে যায়। কোথায় চলে যায়? 3dতে। তাহলে লাস্ট ইলেকট্রন কোথায় গেছে? 3dতে গেছে। লাস্ট ইলেকট্রন কোথায় গেছে? 3dতে গেছে। ব্যাপারটা বুঝছো? ব্যাপারটা বুঝছো কি না? এটা কিন্তু বুঝতে হবে, কারণ তোমাকে বলছে সর্বশেষ ইলেকট্রন। এখন তুমি যদি নাই জানো সর্বশেষ ইলেকট্রন কোথায় গেছে, তাহলে তুমি কেমনে আনসার করবা? কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট বলবে সর্বশেষ ইলেকট্রন 4s-এ গেছে, কারণ লাস্টে 4 আছে, তোমার 4 একদম শেষে। কিন্তু না, এটা একটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। এটা কি হয়েছে? 4s থেকে ইলেকট্রন 3dতে চলে যাবে। এটার ব্যাখ্যা আমরা পরে আবার দেখব, আমরা আব্বনীতি পড়াবো তখন আবার দেখব, আপাতত মাথায় রাখো। তাহলে লাস্ট ইলেকট্রন কোথায় গেছে? 3dতে। ওকে, 3dতে। এখন দেখো 3dতে যেহেতু লাস্ট ইলেকট্রন গেছে, তার মানে 3dতে 5টা আছে। সো তুমি যদি এখানে এবার তো ডি এর 5টা, 1 2 3 4 5, আমরা এরকম দেখছিলাম ডি এর যে 5টা অরবিটাল দেখছিলাম, যে তোমার ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার, এরকম, তাই না? তারপরে বলছিলাম কি -2 -1 0 +1 +2, এরকম বলছিলাম, ঠিক আছে? সো দেখো ডি এর একদম সর্বশেষ অরবিটাল কোনটা? এই যে ডি জেড, হ্যাঁ ডি জেড, জাস্ট সিরিয়াল এভাবে লিখবা। তার মানে এখানে যেই ফ্যাক্টটা তোমাকে আমি বলবো সেটা হলো, দেখো আমাদের সর্বশেষ ইলেকট্রনটা কোথায় কোথায় প্রবেশ করে? ডি জেড স্কোয়ারে প্রবেশ করে, ডি জেড স্কোয়ারে। দেখো তাহলে আমাদের সর্বশেষ ইলেকট্রন কোথায় যায়? সর্বশেষ ইলেকট্রন ডি জেড স্কোয়ারে প্রবেশ করে। ওকে, বুঝছো? এটা কিন্তু ভাই অনেক কঠিন কোশ্চান, এটা অনেক কঠিন একটা কোশ্চান, অনেক কঠিন। বাট তুমি যদি জিনিসটা বুঝে যাও তোমার জন্য খুবই ইজি। আগে দেখো ইলেকট্রন বিন্যাস খেয়াল করো, লাস্ট ইলেকট্রন কোথায় গেছে? ডিতে গেছে। ডিতে 5টা অরবিটাল, দেখো 5টা অরবিটাল, 5টা অরবিটালের কোথায় গেছে? সিরিয়ালে জাস্ট আমি মুখস্থ করাইছি, এই মানটা লিখো। দেখো সর্বশেষ ইলেকট্রন গেছে ডি জেড স্কোয়ারে। সো আমাদের লাস্ট ইলেকট্রন কোথায় প্রবেশ করে? ডি জেড স্কোয়ারে প্রবেশ করে। বুঝছো এতটুকু? সবাই কমেন্ট সেকশনে ডান লিখো, ডান লিখো, ডান লিখো। ওকে, আচ্ছা এবার দেখো বলছে যে 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করো। ওকে, সো এন এর মান কত? এন এর মান হচ্ছে 3,
কারণ সর্বশেষ ইলেকট্রন 3D-তে গেছে, 3D-তে, তাহলে n এর মান 3। L এর মান কত ভাইয়া? L এর মান হচ্ছে 2। কেন 2? কারণ 3D, আমরা জানি D এর জন্য L এর মান হচ্ছে 2। ওকে, আচ্ছা, এবার হচ্ছে কি ম্যাগনেটিক, M এর মান কত হবে? খেয়াল করো, M এর মান কত হবে? আমরা এতক্ষণ ধরে ভাই যুদ্ধ করছি তো M এর মান নিয়ে, এই যে M এর মান হবে +2, যুদ্ধ তো M এর মান নিয়েই করলাম, তাহলে M এর মান হবে +2। আর S এর মান কত হবে? S এর মান +½ অথবা -½ তুমি একটা দিলেই হবে। ব্যাপারটা বুঝছো ভাই? খুবই কঠিন এই কোশ্চেনটা, খুবই 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 কঠিন, খুবই কঠিন, বুঝছো? সো আবার খেয়াল করো, প্রথম প্রসিডিউর হইল, মানে প্রথম যে প্রসেসটা সেটা হলো তোমাকে বের করতে হবে সর্বশেষ ইলেকট্রন কোনটা। সো আমাকে ইলেকট্রন বিন্যাস করতে হবে, আমি ইলেকট্রন বিন্যাস করে দেখব সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গেছে। সো আমি দেখলাম সর্বশেষ ইলেকট্রন 3D-তে গেছে। সো ওকে, আমি কনফার্ম হইলাম 3D-তে গেছে। এবার আমি জানি D-তে অরবিটাল 5টা। সো আমি মুখস্থ একটা মান জানি, আমি লিখলাম -2 -1 0 +1 +2। সো লাস্ট ইলেকট্রন কোথায় গেছে? লাস্ট ইলেকট্রন গেছে হচ্ছে dz²-এ। সো আমি বের করলাম যে সর্বশেষ ইলেকট্রন যাচ্ছে dz²-এ। তাহলে আমাদের n এর মান কত? 3, L এর মান কত? 2, M এর মান কত? +2। অ্যাকচুয়ালি আমরা M এর মান নিয়েই তো যুদ্ধটা করতেছি, তাই না? ওকে, S এর মান কত? +½ যেহেতু আমাদেরকে বলছে সর্বশেষ ইলেকট্রন, একটা ইলেকট্রনের কথা বলছে, জাস্ট 1 ইলেকট্রনের কথা বলছে, বুঝছো? ক্লিয়ার ভাইয়া? পুরা ক্লিয়ার কিনা? এটা হচ্ছে কঠিন কোশ্চেন টেস্ট পেপারে আর নাই, এটা হচ্ছে কঠিন কোশ্চেন টেস্ট পেপারে আর নাই, ঠিক আছে? ওকে, আচ্ছা, তোমাদের মেবি টেস্ট পরীক্ষা চলতেছে না? তোমাদের মেবি টেস্ট পরীক্ষা চলতেছে নাকি? সব কলেজে কি টেস্ট পরীক্ষা চলে? ওকে, তাহলে এই কোশ্চেনটা আমরা বুঝলাম। আমরা এখন হচ্ছে যে হুন্ডের নিয়মটা একটু দেখব। ওকে, হুন্ডের নিয়মটা একটু দেখব। হুন্ডের নিয়ম দিয়েও কোশ্চেন আসে, হ্যাঁ, হুন্ডের নিয়ম দিয়েও কোশ্চেন আসে। আচ্ছা, হুন্ডের নিয়মটা কি বলে? হুন্ডের নিয়মটা বলে যে তোমার, আমরা এই যে দেখো, এই যে আমরা মাত্র দেখলাম যে তোমার ফিতে হচ্ছে অরবিটাল হচ্ছে 3টা, φx, φy, φz। মনে রাখবা এই যে 3টা অরবিটাল, এরা সবাই সমশক্তি সম্পূর্ণ, সবসময় মনে রাখবা। অর্থাৎ একটা উপশক্তি স্তরের যে অরবিটালগুলো থাকে, এই যে এগুলো কি অরবিটাল, এদের মা কে? এদের মা কে বলো তো? এদের মা হচ্ছে কিন্তু ফি উপশক্তি স্তর, এদের মা কিন্তু ফি উপশক্তি স্তর, হ্যাঁ? তো ফি উপশক্তি স্তর, তার মানে একই মায়ের সন্তান এরা। তাহলে একই মায়ের সন্তান যদি হয় তাহলে এরা কি হবে? সমশক্তি সম্পূর্ণ, ঠিক আছে? সমশক্তি সম্পূর্ণ। ধরো এটা শক্তি যদি হয় তোমার 20%, এটাও হবে 20%, এটাও হবে 20%, ঠিক আছে? জাস্ট ধরলাম। তো শক্তি হচ্ছে এরকম সমান। তো সমশক্তি সম্পূর্ণ অরবিটালগুলোতে হুন্ডের নিয়মটা এখানেই খাটবে যে সমশক্তি সম্পূর্ণ, মানে একই শক্তি সম্পূর্ণ অরবিটাল সমূহে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করে যেন তারা সর্বাধিক সংখ্যক অযুগ্ন বা বিজোড় অবস্থায় থাকে। অযুগ্ন, হ্যাঁ, অযুগ্ন বা বিজোড় অবস্থায় থাকে। ওকে, বিজোড় অবস্থায় থাকে। তাহলে খেয়াল করো, একটু পর আবার বুঝবো, আমি এক্সাম্পল দিচ্ছি। বিজোড় অবস্থায় থাকে, তার মানে হুন্ডের নিয়ম প্রথমে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো সমশক্তি সম্পূর্ণ অরবিটাল হইতে হবে। তারপর বলছে যে ইলেকট্রনগুলো এমনভাবে সজ্জিত হবে যেন তারা সর্বাধিক সংখ্যক অযুগ্ন বা বেজোড় অবস্থায় থাকে। তাহলে এখানে দুইটা কথা আমরা একটু বোঝার ট্রাই করি, আমাদের একটু বুঝতে হবে। ধরো নাইট্রোজেনের ক্ষেত্রে 7, তাহলে কত? 1s2, 2s2, 2φ কত? 3। ওকে, এটা হলো ইলেকট্রন বিন্যাস। এখন 2φ যে 3, আমাদের এখানে আমরা জানি এস এর অরবিটাল একটা, সো এখানে যুদ্ধ করার কিছু নাই। এস হচ্ছে এখানে দুধবাত। সো আমাদের অ্যাকচুয়ালি খেলা ফি নিয়ে। সো আমাদের এখানে খেয়াল করো, এই এসের ক্ষেত্রে 2টা করে ইলেকট্রন আছে, এখানেও 2টা ইলেকট্রন আছে। তুমি এরকম এই ধরনের কোশ্চেন আনসারের ক্ষেত্রে কিন্তু এরকম বক্স করতে হবে, নাহলে কিন্তু মার্কস কেটে দিবে। ফি এর ক্ষেত্রে দেখো ভাইয়া 3টা, কয়টা আছে? 3টে আছে। এই যে এখন এই যে ফি এর
অরবিটাল কয়টা? 3টা। আমরা চাইলে ব্যাপারটা এরকম করে দিতে পারি না, এখানে একটা দুইটা এরকম দিতে পারি না? পারি কি না বলো? আমার ইচ্ছা, আমার ইচ্ছা, মানে ব্যাপারটা এমন চিন্তা করো, ধরো ফি হচ্ছে বাবা বা মা, ফি হচ্ছে বাবা মা, হ্যাঁ। এখন বাবা মায়ের সন্তান হচ্ছে 3টা, একটা হচ্ছে ফি এক্স, একটা হচ্ছে ফি ওয়াই, একটা হচ্ছে ফি জেড। এখন বাবা মায়ের যে সম্পত্তি থাকে স্বাভাবিকভাবে কি হয়, সন্তানদের মাঝে ভাগ করে দেয়, এটাই তো। তো ভাগটা মোটামুটি একটা মানে ইকুয়াল ডিস্ট্রিবিউশনই হয়, ঠিক আছে, একটু কম বেশ করে ইকুয়াল ডিস্ট্রিবিউশন করে দিয়ে দেয়। তো ধরো যে তোমার এই সন্তান পাইলো 30%, এই সন্তান পাইলো 30%, এই সন্তান পাইলো 30%, টোটাল 90% ধরলাম, ঠিক আছে, 100% না। তো 30 করে পাইলো। কিন্তু এখন এমন হইল যে কোনো কারণে বাবা মা এই ফি জেডের উপর অনেক নারাজ, অনেক নারাজ, ওকে পছন্দই করে না। আবার ফি এক্সকে অনেক ভালোবাসে, ফি এক্সকে অনেক ভালোবাসে। কী করলো? ফি এক্সকে দিয়ে দিল 60%, ফি ওয়াইকে দিয়ে দিল 30%, ফি জেডকে কিচ্ছু দিল না। এই কাজটা করলো। এই কাজটা বাবা মা যদিও চাইলে করতে পারে, কিন্তু আমাদের এই ইলেকট্রন বিন্যাসে কিন্তু এটা হয় না। আমাদের ইলেকট্রন বিন্যাসে এটা হয় না। আমাদের ইলেকট্রন বিন্যাস হুন্ডের নিয়ম মানতে হয়। হুন্ডের নিয়মটা এটাই, এখানেই হুন্ডের নিয়মটা খাটবে। হুন্ড বলছে যে ভাই আপনি যে এখানে 2টা দিলেন, কেন দিছেন? আমার আরেকটা ঘর খালি, ওইটা আপনাকে ফিল আপ করতে হবে। সো এই ঘর ভাই 2টা দেওয়া যাবে না, একটা দিবেন। তারপর কি করবেন? পরেরটাতে একটা দিবেন, এরপরে একটা দিবেন, হয়ে গেল 3টা। এরপর যদি থাকে তাইলে আপনি আবার প্রথম ঘরে আসবেন। ব্যাপারটা বুঝছেন ভাইয়াপুরা? আরেকটা এক্সাম্পল দিই, তাহলে আবার বুঝবেন। ধরেন অক্সিজেন 1s2 2s2 2p4, কত হইল? 2p4। আমি জাস্ট ফি নিয়ে কাজ করি। সো ফি নিয়ে কাজ করলে দেখেন এখানে ফি এর 3টা ঘর আছে, 3টা, হ্যাঁ। আমাদের 2p4, 2p কি আছে? 4 আছে। ফিতে 4টা ইলেকট্রন। আমি প্রথম ঘরে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, শেষ। আমার 4 নম্বর ইলেকট্রন কোথায় দিব? প্রথম ঘরে দিব। বুঝছেন? এটাই হলো হুন্ডের নিয়ম। এটাই হলো কি আমাদের হুন্ডের নিয়ম, মনে থাকবে সবার, ইচ অ্যান্ড এভরি ওয়ান। তাহলে হুন্ডের নিয়মটা বলে কি, যে সমশক্তি সম্পূর্ণ অরবিটাল সমূহে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করে যেন তারা সর্বাধিক সংখ্যক অযুগ্ম বা বেজোড় অবস্থায় থাকে। ওকে, তা আমরা এখানে চাইলে প্রথম ঘরে 2টা দিতে পারতাম, তাইলে কি সর্বাধিক সংখ্যক বেজোড় মানে বেজোড় কিন্তু হইতো না বা অযুগ্ম হইতো না। দ্যাটস ওয়াই আমরা কিন্তু একটা একটা করে দিছি। বুঝছেন? ওকে, আমরা চাইলে এখানে শেষ ঘরে না দিয়ে আমরা চাইলে কিন্তু এই ঘরে দিয়ে দিতে পারতাম, কিন্তু আমরা এই কাজটা করি নাই। কেন? আমরা ম্যাক্সিমাম সংখ্যক বেজোড় রাখবো, ম্যাক্সিমাম সংখ্যক আমরা বেজোড় রাখতে হবে। ওকে, বুঝছো কিনা ভাইয়া পুরা? এটা গেল আমাদের হুন্ডের নিয়ম। আশা করি বুঝছো। আমাকে একটু কমেন্ট সেকশনে লিখো, তোমরা ডান লিখো, ডান লিখো। ওকে, সবাই একটু কমেন্ট সেকশনে ডান লিখো যে ভাই বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ, না বুঝতে পারলেও বলো, না বুঝতে পারলেও বলো, কারণ এগুলো বুঝতে হবে, নাহলে তুমি সিকিউ আনসার করতে পারবা না, নাহলে তুমি লিটারালি সিকিউ আনসার করতে পারবা না, তুমি কিন্তু আটকায় যাবা। আর আমার 3টা ক্লাস করার পরে যদি তুমি সিকিউ আনসার না করতে পারো, এটা সেম, মানে আমার জন্যই লজ্জার, তোমার জন্য তো আরও বেশি লজ্জার। বুঝতে পারছো? কারণ এতটা ইজি করে তোমাকে পড়ানোর পরে তুমি যদি আনসার না করতে পারো, এটা আসলে এটা লজ্জার ব্যাপার। ওকে, তাহলে আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, ডান। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের নেক্সট চ্যাপ্টার ক্লাস হবে মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন। মাঝে একটু মানে 5-6 দিন মানে আমার একটু ব্যস্ততা থাকবে। ইনশাল্লাহ নেক্সট উইক আবার, এই নেক্সট উইক থেকে শুরু করবো একদম টানা রেগুলার। ওকে, আচ্ছা। আর আমার পেজে হচ্ছে নিয়মিত মানে ক্লাস পাবা, যে কিছু ওই যে এক্সট্রা টপিক যেগুলো ধরো লাইভে বাদ দেই, আমার যে পেজ মেডিকেল ড্রিমার্স, সেখানে তুমি পাবা। ঠিক আছে? ওকে, জৈব রসায়ন ইনশাল্লাহ আমরা পড়াই দিব, তোমার 2 সপ্তাহ পরে ইনশাল্লাহ পড়াই দিব। ঠিক আছে? ওকে, তাহলে এটা গেল হুন্ডের নিয়ম। এখন একটা প্র্যাকটিস করি, চলো এখন একটা প্র্যাকটিস করব। প্র্যাকটিসটা কি? কোশ্চেনটা বলছে তোমার এরকম দেওয়া আছে যে A ইকুয়াল টু, এটা কি দেওয়া, আচ্ছা, আর্গন n-1 D5, হ্যাঁ, এরকম দেওয়া D5, জাস্ট এটাই দেওয়া, এটাই কোশ্চেনে দেওয়া। বলা হয়েছে যে উদ্দীপকের, এটাই উদ্দীপক দেওয়া, বুঝছো, এটাই উদ্দীপক দেওয়া, জাস্ট এই জিনিসটাই উদ্দীপক দেওয়া। বলা হয়েছে উদ্দীপকের D উপশক্তি স্তরে
ডি উপশক্তি স্তরে থাকা সব ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম সংখ্যার মান একই। স্পিন কোয়ান্টাম সংখ্যার মান একই, ব্যাখ্যা করো। স্পিন কোয়ান্টাম সংখ্যার মান একই, ওকে, ব্যাখ্যা করো। এটাই হলো আমাদের কোশ্চান, ওকে, এটাই হলো আমাদের কোশ্চান। এখন দেখো, তাহলে ডি উপশক্তি স্তর বলছে, এখান থেকে বের করতে বলছে যে স্পিন কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, তাহলে দেখো আমাদের, তার মানে আমাদের সেম বক্স করে নিব। বক্স করে প্রথমে আমাদের এল এর মান, তুমি কিন্তু লিখবা যে সহকারী কোয়ান্টাম সংখ্যা, আমি জাস্ট এল লিখতেছি, তাহলে এল এর মান, এম এর মান, তারপর হচ্ছে আমাদের স্পিন বের করতে হবে। তাহলে এস এর মান ও দিক আমাদের বেসিক্যালি এসটা বের করতে হবে। তো আমাদের এখানে এল এর মান দেওয়া আছে কত, দেখো ডি দেওয়া আছে, ডি, দ্যাট মিনস এল এর মান হচ্ছে 2। আমরা জানি তোমার এস পি ডি এফ, তো এল এর মান হচ্ছে 0 1 2 3। সো ডি যেহেতু দেওয়া, এল এর মান কত, এল এর মান হবে কত 2, ওকে। এখন এল এর মান যদি 2 হয়, তাহলে এম এর মান কত হবে, -2 -1 0 +1 +2, ওকে। আচ্ছা, গেল, তাহলে এটা হলো আমাদের এম এর মান। এতটুকু তো বুঝছো নাকি, এম এর মান কেমনে বের করে, এটা তো অ্যাটলিস্ট এখন তো জানো। আচ্ছা, এখন এস এর মান ও দিক, দেখো আমাদের, তাহলে এস এর মানটা কি হবে, আলটিমেটলি তোমার হয় তুমি +½ দাও, স্পিন কোয়ান্টাম সংখ্যার মান একই, হ্যাঁ, স্পিন কোয়ান্টাম সংখ্যার মান একই। বের করতে বলছে কি যে থাকা সব ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম সংখ্যার মান একই। হ্যাঁ, দেখো, তাহলে আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যার মান আলটিমেটলি কি হবে, খেয়াল করো, হয় তুমি +½ দাও অথবা -½ দাও। তাহলে আমি +½ দিচ্ছি, ওকে। তাহলে এদের দিকটা কি দিবা, দিকটা তুমি এভাবে দিতে পারো, মানে উপরের দিকে, ঠিক আছে, ওকে। সো আমরা যে হুল্ডের নিয়মটা পড়ছি, আমাদের সেই নিয়মে কি বলছিল যে সমশক্তি সম্পূর্ণ অরবিটাল সমূহে, খেয়াল করো, এম এর মান আমাদের কি বোঝায়, তোমার অনেকে হয়তো বোঝো নাই, মানে আমি লিখে গেছি, বাট অনেকে আসলে বোঝো নাই। খেয়াল করো, এম এর মান কি বোঝায়, এম এর মান হচ্ছে অরবিটাল বোঝায়। সো এম এর মান যদি অরবিটাল বোঝায়, তাহলে দেখো এটা একটা অরবিটাল, 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 ঠিক আছে। এখন তুমি এস এর মানটা বলছে যে আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যার মান একই, ব্যাখ্যা করো, ঠিক আছে। এখন দেখো, তো আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যার মানটা কি, আমরা +½ ধরলাম, তুমি এখানে চাইলে -½ ধরতে পারতা, তাহলে সব মাইনাস ধরতা, ঠিক আছে, +½ তার মানে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের যে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কি একই, ওকে। এটা নিয়ে কারো সমস্যা আছে? আচ্ছা, লিখো, কমেন্ট সেকশনে লিখো, কারো কোনো প্রবলেম থাকলে একটু বলো, প্রবলেম থাকলে বলো। বুঝতে পারছো সবাই? ওকে, তাহলে এটা গেল। আমরা নেক্সট একটা কোশ্চেনে যাব, এটা আমি কমেন্ট শো করতেছে না কেন জানি, হ্যাঁ, কমেন্ট কেন জানি শো করতেছে না। আচ্ছা, ঠিক আছে, এখন পরবর্তী কোশ্চেনে যাই, কেন জানি কমেন্ট শো করতেছে না, একটু লেট করে বলতে মাঝে মাঝে শোই করে না। আচ্ছা, দেখো, পরবর্তী একটা কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেনে বলো যে ক্যালসিয়াম পরমাণুর তোমার যোজ্যতা ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যা সেট গণনা করো। যে ক্যালসিয়াম পরমাণুর যোজ্যতা ইলেকট্রনের জন্য, ওকে, ক্যালসিয়াম পরমাণুর যোজ্যতা ইলেকট্রনের জন্য কারো যদি প্রবলেম থাকে তুমি আমাকে মেসেজ করো, ওকে, আমার আইডিতে অথবা পেজে মেসেজ করলেই হবে, আমার আইডিতে করলেই হবে, সৈকত ইসলাম, ঠিক আছে। কারণ মেডিয়েভের পেজে মেসেজ করলে তো মানে ওইখানে আমি রিপ্লাই করি না। আচ্ছা, ক্যালসিয়াম পরমাণুর যোজ্যতা ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান গণনা করো।
4টা কোয়ান্টাম সংখ্যার মান গণনা করো। ওকে, এই হচ্ছে আমাদের একটা কোশ্চেন যে ক্যালসিয়াম পরমাণুর যোজ্যতা ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান গণনা করো। প্রথমে ইলেকট্রন বিন্যাসটা লিখে ফেলো। ক্যালসিয়াম কত? 20, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। তোমাদেরকে ইলেকট্রন বিন্যাসের এই যে মানে এটা লেখাটা এটা শিখাই দিব, একদম লাস্টে শিখাই দিব নি। আই থিঙ্ক তোমরা সবাই পারো। তারপর আমি একটা যে মানে মজা করে করে এই জিনিসগুলা ইয়ে করতে পারি, লিখি, এটা তোমাকে শিখিয়ে দিব। আই থিঙ্ক সবাই পারো, দ্যাটস ওয়াই এটা নিয়ে আমিও শুরুতে কথা বলি নাই। ওকে, এখন বলছে যে যোজ্যতা ইলেকট্রনের জন্য, তাহলে ভাইয়া যোজ্যতা ইলেকট্রন কোনটা? একদম লাস্ট ইলেকট্রন 4s এ গেছে, এখানে কিন্তু কোনো ঝামেলা নাই, এখানে লাস্ট ইলেকট্রন 4 এ গেছে। সো তাহলে ইলেকট্রন কয়টা? 2টা। তাহলে প্রথম ইলেকট্রনের জন্য n = 4, l = কত? যেহেতু তোমার s, তাহলে l = 0, m = 0। খেয়াল করো, এই ধরনের কোশ্চেন বোঝাটাই তোমার জন্য মেইন, হচ্ছে মেইন। বলছে কি যে যোজ্যতা ইলেকট্রন, সো যোজ্যতা ইলেকট্রন মানে একদম লাস্ট যে ইলেকট্রনটা সেটাই কিন্তু যোজ্যতা ইলেকট্রন, মানে 4s এ কত গেছে, ঠিক আছে? যদি যোজ্যতা না বোঝো, একদম লাস্টে যেটা গেছে সেটাই, জাস্ট এটা মনে রাখবা। তাহলে m এর মান হচ্ছে 0, s এর মান হচ্ছে তোমার কত হবে? +½ হবে, +½ কারণ যেহেতু 2টা ইলেকট্রন আছে, তাহলে একটার জন্য +½ আরেকটার জন্য কত হবে? ইলেকট্রন 2, n এর মান 3, l এর মান হচ্ছে 0, m এর মান হচ্ছে 0 হবে, আর s এর মান হবে হচ্ছে -½ হবে, ঠিক আছে? সিম্পল, তোমরা অলরেডি পারো, তোমরা এর চেয়ে কঠিন কোশ্চেন সলভ করে আসছো। ওকে, সো আমাদের টেস্ট পেপারে কিন্তু এই টাইপের কোশ্চেনই আছে। এখন একদম তোমাদেরকে ওই যে ইলেকট্রন বিন্যাসটা এভাবে লিখি, মানে এটা মনে রাখার একটা ট্রিক্স বলে দিই, খুব তোমার ভাল লাগবে, আমি ট্রিক্সটা একটু বলে দিই, ঠিক আছে? ট্রিক্সটা হলো, একজন লোক তার বউকে ডাকতেছে, যে শুনো 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 শুনো, তার বউকে ডাকতেছে, বলতেছে শুনো শুনো, 2বার ডাকছে। সে খুব এক্সাইটেড, সে বাইরে থেকে আসছে, ঘরে এসে তার বউকে ডাকতেছে যে শোনো শোনো। তার বউয়ের নাম হচ্ছে প্রিয়া। শোনো শোনো প্রিয়া শোনো, সে এসে খুবই এক্সাইটেড, শোনো শোনো প্রিয়া শোনো। তার মানে যখন এক্সাইটেড তখন কি আমরা এক কথা 2-3বার বলি, সেম আবার বলবে শোনো শোনো প্রিয়া শোনো। এরপরে কি বলবে? যেহেতু হাজব্যান্ড ওয়াইফ, সো হাজব্যান্ড ওয়াইফ টাইপের কথাই বলবে ডিপিএস খোলো। খেয়াল করো কি খুলতে বলছে? ডিপিএস খোলো। এখন সে তো এক্সাইটেড, আবার বলবে ডিপিএস খোলো। ওকে, ডিপিএস খোলো। এত এক্সাইটমেন্ট এত বেশি, তখন সে বলবে এফডিপিএস খোলো। খেয়াল করো সে কি করলো? সে তার বউকে এসে বললো শোনো শোনো প্রিয়া শোনো, ডিপিএস খোলো। সে তো এক্সাইটেড, সব ডাবল বলবে। এফডিপিএস খোলো, আবারও বলবে এফডিপিএস খোলো। বাট আমাদের এতটুকু লাগে না, এই তো আমাদের ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে। এখন যেখানে শোনো সেখানে লেখো এস, তাহলে যেখানে শোনো সেখানে লেখো এস। প্রিয়াতে ফি লেখো, শোনো লেখো, প্রিয়াতে ফি লেখো, শোনোতে এস লেখো। ডিতে ডি লেখো, ফি লেখো, এস লেখো। খোলো দিয়ে কিছু নাই। ডিতে ডি লেখো, ফি লেখো, এস লেখো। খোলো দিয়ে কিছু নাই, সব খোলো বাদ। এফতে এফ লেখো, ডিতে ডি লেখো। তারপরে কি বলছে? এফ ডি ফি এস, না ফি এস। এখানে ফি লেখো, এখানে এস লেখো। শেষ, লিখলাম। এবার যেহেতু এস আমরা একবার পাইছি, তাহলে 1s, এসকে 2বার পাইছি 2s, ফিকে আমরা প্রথমবার পাইছি, কিন্তু শুরু হবে 2p থেকে। কেন? কারণ আমরা কোয়ান্টাম সংখ্যা থেকে দেখছি 1p বলে কিছু নাই। আমরা কোয়ান্টাম সংখ্যা এই জন্য আগে পড়াই নিছি, 1p বলে কিছু নাই, বুঝছো? এটা তোমরা জানো, ব্যাখ্যা করতে পারবা, কিছু নাই। সো 2p। আমরা এসকে তৃতীয়বার পাইছি, তাহলে 3s, ফিকে দ্বিতীয়বার পাইছি, তাহলে 3p। বুঝতেছো ব্যাপারটা? বুঝতেছো কি না? আচ্ছা,
তাইলে পাইলাম এসকে আমরা চতুর্থবার পাইছি 4s। তারপর দেখো ডিকে আমরা প্রথমবার পাইছি, কিন্তু সেটা হবে 3D। 1D 2D বলে কিছু নাই, 1D 2D বলে কিছু নাই। ফিকে আমরা পাইছি চতুর্থবার, সো 4p। এসকে পাইছি পঞ্চমবার, সো 5s। ডিকে পাইছি 4 নাম্বার বার, সো 4D। আমরা তোমার ফিকে পাইছি 5th বার, সো 5p। এসকে পাইছি 6th বার, সো 6s। এবার খেয়াল করো, অ্যাপকে আমরা প্রথমবার পাইছি, বাট অ্যাপ শুরু হয় 4 থেকে, সো 4 তারপর ডিকে পাইছি কয়বার? অলরেডি 4 বার পাইছি, তাহলে এখানে হবে 5D। ফিকে পাইছি কয়বার? অলরেডি 5p, এখানে হবে 6p। এসকে পাইছি 6 বার, এখানে হবে 7s। আমাদের এতটুকু ইলেকট্রন বিন্যাস লাগে না, আমাদের জাস্ট এতটুকু হইলেই হয় আসলে। ডিপিএস খোলো পর্যন্ত, শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস খোলো, ডিপিএস খোলো, এতটুকু হইলেই আমাদের হয়ে যায়, ঠিক আছে। এফডিপিএস খোলো, আরও একটু আছে এফডিপিএস খোলো, বাট এতটুকু আমাদের ইলেকট্রন বিন্যাস লাগে না। ওকে, তাহলে মনে থাকবে। এখন এই তো যখন ইলেকট্রন বিন্যাস করবা, মাথার মধ্যে এটা রাখবা যে প্রথমে 1s আসবে, এরপরে 2s, এরপর 2p, এরপর 3s, 3p। বুঝছো ব্যাপারটা? মনে থাকবে? বলো আমার সাথে সাথে বলো যে শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস খোলো, ডিপিএস খোলো, এফডিপিএস খোলো, আবার এফডিপিএস খোলো। ওকে, আই থিঙ্ক পারবা তোমরা। নিজেরাও হয়তো শর্টকাট জানো, কেউ সংখ্যা দিয়ে মনে রাখে বা যেভাবেই হোক মনে রাখে। তারপরেও বলে দিলাম, কেউ যদি না পারে, এরকম কোনো মানে বান্দা যদি থাকে যে আমি পারি না, যাতে সে একটু বুঝতে পারে। ওকে, আচ্ছা, এখন এটা গেল। এখন তোমাকে একটা জিনিস পড়াইছিলাম, এই যে ক্রোমিয়ামের যে ইলেকট্রন বিন্যাসটা খেয়াল করো। ক্রোমিয়াম 24, এই দেখো 1s2, 2s2, 2p6, 3s2, তারপরে কত পাইছি আমরা? দেখো তোমার 3p6, এরপরে কত কত হইলো? তাহলে 6, 10, 16, 18, তাহলে তোমার 3p6 আর হচ্ছে 4s কত? 2। তাহলে কত হলো আমাদের আলটিমেটলি? আমাদের ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে তাইলে 3p6 আর হলো 4s2 আর হচ্ছে ডিপিএস না? তাহলে দেখো শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ওই যে ডিপিএস দেখো, মানে আমি জিনিসটা ভাবতেছি কীভাবে, ডিপিএস তার মানে 3D। তাহলে কত হলো? 6, 10, 12, 18, 19, 20, তাহলে 4টা, এই যে 4টা, মানে মাথার মধ্যে এটা ঘুরবে। শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস খোলো, তাহলে তুমি মানে তোমার আর ওই প্যাটার্ন চেঞ্জ হবে না। এখন এখানে দেখো, এখানে সর্বশেষ ইলেকট্রন কোথায় গেছে? আমরা দেখছি সর্বশেষ ইলেকট্রন এখানে চলে গেছে, অ্যাকচুয়ালি 3Dতে চলে গেছে। কোথায় চলে গেছে? 3Dতে চলে গেছে। এই জিনিসটার ব্যাখ্যা আমরা চাইলে কিন্তু আব্বাও থেকে দিতে পারি। আমরা কই থেকে দিতে পারি? আব্বাও থেকে আমরা কিন্তু দিতে পারি। খেয়াল করো, আব্বাওতে 2টা নিয়ম আছে। আব্বাওতে কয়টা নিয়ম আছে? 2টা নিয়ম আছে। 1 নম্বর নিয়মে বলা হচ্ছে তোমার যার n+l এর মান কম, যার n+l এর মান কম, যার n+l এর মান কম, তার শক্তি কম, তার শক্তি কম। তো ইলেকট্রন হচ্ছে ইলেকট্রন আগে তাতে প্রবেশ করবে, মানে যার শক্তি কম ইলেকট্রন আগে তাতে প্রবেশ করবে। ওকে, ইলেকট্রন হচ্ছে দয়ালু, যে দেখে গরিব তার কাছে যায়, ঠিক আছে। আচ্ছা, সো আমরা ধরো তোমাকে বললাম যে তোমার 3D আর 4s এখানেই যে 3D আর 4s এর মধ্যে সর্বশেষ ইলেকট্রন কোথায় যাবে এটা বের করা, কারণ এটা বের করাটা ইম্পর্ট্যান্ট, এটা দিয়ে সিকিউ থাকে। সো 3D আর হচ্ছে 4s লেখো। এখানে n এর মান হচ্ছে 3, d এর জন্য কত? sp_d, দ্যাট মিনস 2, কত হচ্ছে 5। জিনিসটা বুঝতেছ? এতক্ষণে বোঝার কথা। এখানে কত? 4, কত? 0, তাহলে কত হচ্ছে? 4। সো আমি এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, কমপ্লিটলি একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমি 3D গ্রেটার দ্যান 4s। সো আমার এখানে শক্তি কম কার? শক্তি কম 4s এর। দ্যাটস ওয়াই খেয়াল করো, সো আমাদের এখানে দ্যাটস ওয়াই আমাদের ইলেকট্রন আগে প্রবেশ করবে 4s এ এবং লাস্ট ইলেকট্রন হচ্ছে 3Dতে যাবে। বুঝতে পারছো? তাহলে দেখো, তাহলে কার শক্তি কম? আমাদের শক্তি কম হচ্ছে এই যে দেখো 4s এর শক্তি কম। ওকে, তাই ইলেকট্রন আগে 4s এ প্রবেশ করে। ইলেকট্রন এর জন্য কি? ইলেকট্রন আগে 4s এ প্রবেশ করে।
ইলেকট্রন আগে 4s-এ যাবে। তাহলে ভাইয়া আগে যদি 4s-এ যায়, 4 কোথায় যাবে? 4 3D-তে যাবে না? তার মানে সর্বশেষ ইলেকট্রন কোথায় যাচ্ছে? 3D-তে যাচ্ছে। কথা বুঝতে পারছো? ইলেকট্রন আগে যদি 4s-এ যায়, 4 কোথায় যাবে? যে আগে যাবে 4 কেউ না কেউ তো থাকবে, তাই না? সো 4 হচ্ছে 3D-তে যাবে। বুঝছো? দ্যাটস ওয়াই সর্বশেষ ইলেকট্রন হচ্ছে 3D-তে যাচ্ছে। ওকে, আচ্ছা, তারপরে দেখো এখান থেকে মানে অনেক অনেক এমসিকিউ আছে। তোমাদের এমসিকিউর জন্য মানে আলাদা করে ক্লাস দিবনি, বা এখন আর এমসিকিউ নিয়ে কথা বলতেছি না, তাইলে জিনিসগুলো হচ্ছে মানে পেঁচায়া যাবে। এখান থেকে অনেক এমসিকিউ আছে, হিউজ এমসিকিউ বলা যায়। ঠিক আছে, আচ্ছা, এখন আরেকটা নিয়ম আছে, বলছে যদি n প্লাস l এর মান সমান হয়, n প্লাস l এর মান সমান হলে, ধরো সমান হইল, তাহলে যার n এর মান কম ইলেকট্রন আগে তার কাছে যাবে। বুঝছো ভাইয়াপুরা? ইলেকট্রন আগে তার কাছে যাবে। বুঝেছ ভাইয়াপুরা? মানে যেখানে কম দেখবে সেখানেই যাবে, সেখানেই সে দান করতে যাবে। ঠিক আছে, আচ্ছা, ধরো 3D আর 4p, 3D আর হচ্ছে 4p। সো 3D দ্যাট মিনস n ইকুয়াল টু 3, d এর জন্য কত 2, দ্যাট মিনস 5, n ইকুয়াল টু 4, ফি এর জন্য 1, দ্যাট মিনস 4। এখন এই দুইটার মধ্যে ইলেকট্রন আগে কোথায় যাবে? আমি কমপ্লিটলি দেখতে পাচ্ছি এখানে তোমার n এর মান, সরি 4 1 তো 5, হ্যাঁ 5। আমি কমপ্লিটলি দেখতে পাচ্ছি n এর মান এখানে কম, 3D-তে কম। n এর মান কোথায় কম? 3D-তে কম। ওকে, সো এখানে 4p হলো শক্তিশালী, 4p গ্রেটার দেন 3D। কে শক্তিশালী? 4p। কেন? কারণ এখানে n এর মানটা 4, এখানে n এর মানটা 3। দ্যাটস ওয়াই ইলেকট্রন আগে কোথায় যাবে? 3D-তে যাবে। বুঝতেছ ভাইয়াপুরা? এগুলো কিন্তু তোমাদের খ নাম্বারে আসে। বুঝছো? এসব ছোটোখাটো টপিক মানে আমি না পড়াইলেও পারতাম, বাট পড়ানো কেন পড়াচ্ছি? যাতে করে তুমি সিকিউতে ভালো একটা মানে বাজিমাত করে আসতে পারো। ওকে, সো এগুলো কিন্তু আমাদের খ নাম্বারে আসবে। তাহলে আমি এখানে খেয়াল করো, যখন n প্লাস l এর মান সমান হয় তখন কি বলছি? যার n এর মান কম ইলেকট্রন আগে তার কাছে প্রবেশ করবে। তাহলে পরে কার কাছে যাবে? পরে কিন্তু 4p-তে যাবে। মানে এই জিনিসটা যাতে বারবার না বলা মানে হওয়া লাগে, যাতে তোমাকে বারবার না বলা লাগে। ইলেকট্রন আগে যদি 3D-তে যায় তাহলে পরে কার কাছে যাবে? পরে 4p-তে যাবে। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। সবাই কমেন্ট সেকশনে ডান লিখো তো, বুঝতে পারছো কি না একটু কমেন্ট সেকশনে জানাও। দেখো আমরা কোয়ান্টাম সংখ্যা থেকেই মানে বেরোতে পারলাম না, প্রায় মনে হয় 1.5 ঘন্টার মতো ক্লাস হয়ে গেছে। আজকে এখানে আবার আমার এখানে বৃষ্টিরও একটু প্রবলেম করতেছে। 3D-তে যায় তাহলে পরে কার কাছে যাবে? আচ্ছা, ওকে, আশা করি ক্লিয়ার। হ্যাঁ, ইচ অ্যান্ড এভরি ওয়ান ক্লিয়ার। সো আমাদের প্ল্যান ছিল আসলে তোমার আয়ন শনাক্তকরণটাও পড়াই দিব, বাট আজকে আর আসলে হচ্ছে না, কারণ একটু নেটওয়ার্কের প্রবলেম করতেছে। সো আমাদের গুণগত রসায়নটা এখানেই শেষ করব। আয়ন শনাক্তকরণ এবং যে মানে 2-1টা ছোটোখাটো টপিক বাকি, এগুলো হচ্ছে তুমি আমার পেজে ইনশাল্লাহ নিয়মিত আমি আপলোড দিয়ে দিব। ওকে, আমার পেজে নিয়মিত আপলোড দিয়ে দিব মেডিকেল রিমার্সে। ওকে, নিয়মিত আপলোড দিয়ে দিব তোমার শর্ট ভিডিও করে। ওকে, সো এই 3টা ক্লাস যারা করছো, অ্যাটলিস্ট তুমি এখন টেস্ট পেপার খুললে দেখবা যে তুমি ম্যাক্সিমাম কোশ্চেন পারতেছো। 2-1টা একটু আটকাবা, ওই যে আয়ন শনাক্তকরণ এটারও ক্লাস আমি দিয়ে দিব ইনশাল্লাহ। তোমাদের সাথে আগামী ক্লাসে দেখা হবে 1 সপ্তাহ পরে, মাঝে একটু 1 সপ্তাহ ব্যস্ততা যাবে, এরপর আবার টানা ক্লাস নিব। পরীক্ষার আগে হচ্ছে ইনশাল্লাহ কেমিস্ট্রি শেষ করাই দিব। সো আগামী ক্লাসে আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্মটা পড়বো, আর মূলত কঠিন যে চ্যাপ্টারগুলো বা কঠিন টপিক ওইগুলোই আমি পড়াবো। আমি সহজ জিনিস পড়াবো না, এখন আর সহজ জিনিস পড়ানোর টাইম নেই। আমি চাইলে তোমাকে পরমাণু মডেল পড়াইতে পারতাম, খুবই মজার। পরমাণু মডেল পড়াইলে মানে খুব মজা করে পড়াইতে পারি আমরা, কিন্তু ওইটা পড়ায় তোমার কোনো লাভ নেই। ঠিক আছে, তোমার লাভ হচ্ছে এগুলা। দ্যাটস ওয়াই আমি ওই পরমাণু মডেলে যাই নেই, মানে পড়াই নেই। ওকে, সো মৌলের পর্যাবৃত্ত ইনশাল্লাহ নেক্সট একদম কঠিন সিকিউ সব সলভ করাই দিব। সে পর্যন্ত ভালো থেকো, ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে আবার। আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম।